আচ্ছা, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি আমাদের আগের ক্লাস। তো এখন যদি আমরা ফার্স্ট তিনটা ক্লাসের একটু চিন্তা করি যে এখন পর্যন্ত আমরা কি করছি। ডিজিটাল মার্কেটিং এর যে স্লাইডটা ছিল, সেই স্লাইডটা মোটামুটি আমরা কাভার করছি। বিভিন্ন টাইপের ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি গুলো, এই বিষয়গুলো সম্পর্কে জানছি। তারপরে হচ্ছে বিভিন্ন কেস স্টাডি দেখলাম, কম্পিটিটর অ্যানালাইসিস এর বিষয়গুলো দেখলাম, কন্টেন্ট মার্কেটিং কিভাবে করে এই জিনিসগুলো সম্পর্কে ভালো মতো জানছি, তাই না? তো একটা কোম্পানির জন্য কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হয়, এই যে ইম্পর্টেন্ট পার্ট গুলো, এগুলো কিন্তু আমরা শিখে আসছি। সো এখন থেকে আমরা যে কাজটা শুরু করব, আজকে থেকে আমরা মেটা মার্কেটিং এর কাজ শুরু করব। ঠিক আছে? ফেসবুক মার্কেটিং এর কাজ। তো ফেসবুক মার্কেটিং বা মেটা মার্কেটিং যেটা আমরা বলি, সেটাকে একটু এইভাবে চিন্তা করা। ফেসবুকের যে বর্তমান নামটা সেটা কি মেটা, তাই না? মেটা হচ্ছে ওদের প্যারেন্ট কোম্পানি, যেটাকে আগে আমরা ফেসবুক নামে জানতাম। তো আমি সবার জন্য ফেসবুকই বলতেছি। তো ফেসবুকের প্ল্যাটফর্ম কি কি বলেন তো? অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। পপুলার প্ল্যাটফর্ম কি? ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তারপর থ্রেডস। যদিও থ্রেড ওইভাবে আমরা বাংলাদেশে এখনো ইউজ করি না, তো ওটা এত পপুলার এখনো না। তো আমরা যদি চিন্তা করি, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলোই সব থেকে পপুলার সারা পৃথিবীতে। বাংলাদেশে যদি আপনি অনলাইন বিজনেস গুলোর কথা চিন্তা করেন, দেখা যাবে যে বাংলাদেশের 60 থেকে 70% বিজনেস কিন্তু এই মেটার প্ল্যাটফর্মের উপর ডিপেন্ডেন্ট, কোনো না কোনো ভাবে। কাজেই এই মার্কেটিংটা যদি আপনি ভালো মতো করে শিখতে পারেন, আপনি যে কোনো একটা বিজনেসকে ডেভেলপ করতে পারবেন, প্রফিটেবল বিজনেস বানাইতে পারবেন। যখন আপনি একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন, সেই ক্লায়েন্টের জন্য আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করেন, তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করলেও কিন্তু আপনাকে মেটা মার্কেটিং এর সার্ভিসটা দিয়েই আপনি ভালো ইনকাম করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার তো অনেকগুলো প্ল্যাটফর্ম, তাই না? বাট মেটা মার্কেটিংটা সব থেকে পপুলার প্ল্যাটফর্ম। আর যদি আমরা অন্যগুলোর কথা চিন্তা করি, যেমন ইউটিউব আছে, টিকটক আছে, লিঙ্কডইন আছে, যতগুলো মার্কেটিং এর প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল মিডিয়ার অন্যান্য গুলো, সবগুলোর মার্কেটিং এর যে সিস্টেমটা আছে বলতে গেলে ফেসবুকের সাথে অনেক রিলেটেড। এই কারণে আপনি যদি ফেসবুকের মার্কেটিংটা ভালো মতো করে বুঝতে পারেন, তাহলে বাকিগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। তো ফেসবুকের কথা যদি আপনি চিন্তা করেন, ফেসবুকের মার্কেটিংটা সাধারণত তিনটা ওয়েতে হয়। যেমন ফেসবুক পেজ, আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেখানে আমরা বিভিন্ন প্রমোশনাল পোস্ট করি বা বিভিন্নভাবে মার্কেটিং করার চেষ্টা করি, তাই না? এরপরে কি থাকে, আমাদের একটা ফেসবুক প্রোফাইল, যেটা আপনার একটা ফেসবুক প্রোফাইল আছে। তো ফেসবুক প্রোফাইলের সুবিধাটা কি? এখানে আপনার অলরেডি আগে থেকে একটা অডিয়েন্স আছে, তাই না? যেমন ধরেন যে আপনার অলরেডি 5,000 ফেসবুক ফ্রেন্ড আছে। তো এখানে কিন্তু একটা ভালো অডিয়েন্স আপনার আছে, যারা আপনাকে ট্রাস্ট করে বা চেনে কোনোভাবে। এটা হচ্ছে একটা সুবিধা। বাট অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে যে ফেসবুক প্রোফাইলের অনেক লিমিটেশন আছে, যার কারণে আপনি বড়ভাবে মার্কেটিং করতে পারেন না। ফেসবুক প্রোফাইল থেকে আপনি অ্যাড রান করতে পারবেন না, তাই না? গ্রুপের কথা যদি আমরা চিন্তা করি, আর এখানে ফেসবুক প্রোফাইলের থ্রুতে মার্কেটিং প্রসিডিউরটা কন্টিনিউ করাটাও একটা খুব প্রফেশনাল কাজ না। এই জন্য সবাই পেজটা দিয়ে কাজ করে। গ্রুপের বিষয়ে যদি আমরা চিন্তা করি, একটা ফেসবুক গ্রুপ, ধরেন যে আপনার কাছে একটা ভালো গ্রুপ আছে বা আপনি একটা গ্রুপের অ্যাডমিন, সেখানে মোটামুটি সাপোজ 10,000 মেম্বার আছে। তো এই যে গ্রুপে কি হচ্ছে, এটা কমিউনিটি বিল্ড আপ হয়। গ্রুপে কি হয়, সবাই একে অপরের সাথে কথাবার্তা বলতে পারে, পোস্ট করতে পারে, ট্রাস্ট বিল্ড আপ হয়, তাই না? আমরা যদি পেজের মার্কেটিং এর কথা চিন্তা করি, পেজে কি হয়, ওয়ান ওয়ে মার্কেটিং হয়। ধরেন যে আমরা এসআরডিএমআইটি পেজ থেকে একটা পোস্ট করলাম, সেই পোস্টটা কি হলো, আমাদের অডিয়েন্স গুলো দেখলো। বাট পোস্টের যে এঙ্গেজমেন্টটা, সেটা কিন্তু তুলনামূলক সবসময় যে খুব বেশি হয় এরকম না, কমই থাকে। কিন্তু যদি আপনি একটা গ্রুপের কথা চিন্তা করেন, গ্রুপে কি হচ্ছে, নর্মাল ইউজাররাই পোস্ট করে, কমেন্ট করে, একে অপরকে হেল্প করে, খুব সুন্দর একটা কমিউনিটি তৈরি হয়। এতে করে কি হয়, মানুষের উপরে ট্রাস্ট আসে। যেমন এসআরডিএমআইটির ফেসবুক পেজে যদি কেউ একবার ভিজিট করে, তো তার কাছে মনে হবে ঠিক আছে, সবকিছু ঠিকঠাক, দেখি আমরা কোনো একটা কোর্স করতে পারি না করতে পারি। বাট সে যদি একটা গ্রুপে আসে, গ্রুপে আসলে কি হয়, সে দেখতে পারে যে বাকি স্টুডেন্টরা কি করে, তাদের অ্যাক্টিভিটিস কিরকম, তারা কোনো সাকসেস পাচ্ছে কিনা,
বা নর্মাল স্টুডেন্টদের মধ্যে সন্তুষ্ট কতটুকু আছে। এই যে একটা কমিউনিটি বিল্ড আপ হচ্ছে, ট্রাস্ট পাচ্ছে, এতে করে কি হয়, আপনার যদি কোনো বিজনেস থাকে সেই বিজনেসটাকে আপনি বেশ ভালো আকারে কন্টিনিউ করতে পারেন। এটা আমি জাস্ট এসআরডিএম এর কথা চিন্তা করে বললাম, বাট আপনি যদি নর্মালি চিন্তা করেন, প্রতিটা বড় বড় প্রতিষ্ঠানেরই কিছু না কিছু গ্রুপ থাকে, যারা ওই গ্রুপের থ্রুতে এইভাবে কমিউনিটি গুলো বিল্ড আপ করে। এখন মার্কেটিং এক একজন এক এক রকম ভাবে করে, কেউ ডিরেক্ট মার্কেটিং করতে পারে, কেউ ইনডাইরেক্ট মার্কেটিং করতে পারে, এটা ডিপেন্ড করে। অনেকে সবার কাছে ভদ্র হয়ে থাকতে চায়, এই জন্য ইনডাইরেক্ট মার্কেটিং করে, মানুষের নেগেটিভিটির ভয়। মেসেঞ্জার, মেসেঞ্জারটাতে কি হচ্ছে, মেসেঞ্জারটাতে কিন্তু আমরা চ্যাটবট মার্কেটিং এর থ্রুতে খুব ভালোভাবে আমাদের যদি কোনো প্রোডাক্ট থাকে সেটাকে প্রমোট করতে পারতেছি। ইনস্ট্যান্ট রিপ্লাই করে আমরা একটা প্রোডাক্টকে, সাপোজ ধরেন যে আপনি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে আপনার, তো আপনার যদি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি থাকে, সেখানে ধরে নেন যে আপনি ইউটিউব অ্যাডে সার্ভিস দিচ্ছেন বা ফেসবুক মার্কেটিং এর সার্ভিস দিচ্ছেন। তো যখন আপনি সার্ভিসগুলো দিচ্ছেন, আপনাকে পেজের থ্রুতে মার্কেটিং করলে মানুষ কি করবে, মেসেঞ্জারে নক করবে না? মেসেঞ্জারে নক করলে আপনি কিন্তু তার সাথে কথা বলতে পারেন এবং আপনার বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানাইতে পারেন। তো মেসেঞ্জারের থ্রুতেও কিন্তু আমরা লিড পাইতে পারি। লিড, লিডটা কিন্তু বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। সাপোজ কেউ আমাকে তার ফোন নাম্বার, ইমেল আইডি দিল বা তার নাম সম্পর্কে জানালো, তার নাম হচ্ছে, সাপোজ ধরে নেন যে আবুল কালাম আজাদ হচ্ছে তার নাম, তার ফোন নাম্বার হচ্ছে একটা দিল, তার মেইল আইডি দিল। তো এই যেটা লিড আমি পেয়ে গেলাম, এই লিডটা পাওয়ার পরে কি হবে, আমি কিন্তু তার সাথে পরবর্তীতে মেসেঞ্জারে কথা বলতে পারি, ফোনে কথা বলতে পারি, ইমেল পাঠাতে পারি। তো এইভাবে যখন আপনি লিড পাবেন, ওই লিডটাকে পরবর্তীতে বারবার কাজে লাগায় আপনি কিন্তু বিজনেসে সেল নিয়ে আসতে পারেন। তো মেসেঞ্জারের থ্রুতে আমরা নর্মালি এইভাবে মার্কেটিং করতে পারি। এছাড়াও মেসেঞ্জারে কিন্তু অ্যাড দেখানো যায়, আপনি চাইলে মেসেঞ্জারে অ্যাড দেখায়ও আপনার প্রোডাক্টকে প্রমোট করতে পারবেন। ইনস্টাগ্রামের কথা যদি আমরা চিন্তা করি, ইনস্টাগ্রামে দুই টাইপের অ্যাকাউন্ট থাকে, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। ইনস্টাগ্রামে কিন্তু পেজ থাকে না, ইনস্টাগ্রামেরও গ্রুপ আছে, ব্রডকাস্ট চ্যানেল আছে, যদিও এগুলো বাংলাদেশে আমাদের এখন আস্তে আস্তে পপুলার হচ্ছে, এখনো সেই লেভেলে পপুলার হয়নি। বাট ইনস্টাগ্রামের ওই পেজ থাকে না, সেখানে কি থাকে, প্রফেশনাল অ্যাকাউন্ট থাকে। তো আপনারা যারা নর্মালি ইনস্টাগ্রাম ইউজ করেন, আপনাদের বেশিরভাগের কি হচ্ছে, পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে। তো আপনারা প্রফেশনাল যখন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করেন, সেখানে অনেকগুলো অপশন থাকে। অপশনগুলো কি কি, যেমন আমি একটু গুগলে সার্চ করি, আমি ডিটেলস আরো দেখাই আপনাদেরকে, যে ইনস্টাগ্রাম পার্সোনাল ভার্সেস এটাকে বিজনেস বা প্রফেশনাল অ্যাকাউন্ট বলা হয়, ডিফারেন্সটা কোন কোন জায়গায় আছে আমরা দেখি, দু একটা ইমেজও দেখি। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা চাইলে ক্রিয়েটর মোডেও কাজ করতে পারে। ওকে, সো এখানে একটা দেখেন সুন্দর একটা জিনিস দিয়ে রাখছে, এই ইমেজটাকে আমি একটু বড় করি। একটা ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টের বা প্রফেশনাল অ্যাকাউন্টের কতগুলো সুবিধা আছে এখানে দেখতে পারতেছেন। সো দেখেন, এখানে দেখতে পাচ্ছি গ্রোথ অ্যানালাইসিস। আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিরকম অডিয়েন্স আসতেছে, পার ডে, পার উইক, পার মান্থ, এই যে অ্যানালিটিক্যাল বিষয়গুলো আছে, এগুলো কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে আপনি সেভাবে দেখতে পারেন না। বিজনেস অ্যাকাউন্টে অনেক ডিটেলস দেখে। কাস্টম টার্গেটিং, আপনি যখন একটা অ্যাড রান করেন না, অ্যাড রান করতে গেলেও কিন্তু আপনি পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাড রান করতে পারেন না, আপনাকে বিজনেস অ্যাকাউন্টের থ্রুতে অ্যাডগুলো রান করতে হয়। পোস্ট শিডিউলিং করা, অ্যাপ ইন্টিগ্রেশন করা, ইনবক্স ফিল্টারিং করা। এখনকার যে ইনস্টাগ্রামের পার্সোনাল অ্যাকাউন্ট গুলো আছে, সেখানে কিন্তু ইনবক্সে কিছু টুকটাক ফিল্টারিং করা যায়, বাট মানে এত বেশি যায় না যেটা প্রফেশনাল অ্যাকাউন্টে যায়। ইনস্টাগ্রাম স্টোর বা ইনস্টাগ্রাম সব একটা অপশন থাকে না, সেই অপশনটা কিন্তু আপনি প্রফেশনালে পাবেন, মানে বিজনেসে পাবেন। কাস্টমাইজেবল প্রোফাইল, সো ইনস্টাগ্রামের যে প্রোফাইল গুলো আছে, যেগুলো বিজনেস প্রোফাইল, সেখানে আপনি বিভিন্ন সিটিএ বাটন অ্যাড করতে পারেন, যেমন আপনার ওয়েবসাইট লিংক অ্যাড করতে পারেন, ইউটিউব লিংক অ্যাড করতে পারেন, ইমেল আইডি অ্যাড করতে পারেন। অ্যাডভার্টাইজিং এর যে বিষয়গুলো আছে, সেটা বিজনেসে যায়, পার্সোনালে যায় না। তো অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনি এখানে দেখতে পারলেন। এছাড়াও ডিফারেন্স এখানে কয়েকটা দেওয়া আছে, যেমন ওয়েবসাইটে দেখতে পাচ্ছি আমরা
এই যে ওই জিনিসগুলো বলছে ইনস্টাগ্রাম ইনসাইট। সো ইনসাইটটা আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন বিজনেস অ্যাকাউন্টে। অ্যাবিলিটি টু বুস্ট পোস্ট, বুস্টিং ভার্সেস অ্যাডভার্টাইজিং পার্থক্যটা কি? সেম জিনিস, বুস্টিং আর অ্যাডভার্টাইজমেন্ট মানে ওই অ্যাড করাটাকেই বোঝায়। তো বুস্টিং এ কি হয়, আপনি শর্টকাটে কিছু অ্যাডটা রান করতে পারেন, বাট এই ক্ষেত্রে অনেকগুলো লিমিটেশন থাকে। বাট যখন আপনি অ্যাড ম্যানেজারের থ্রুতে করেন, অ্যাড ম্যানেজার কি সেটা আমি দেখাবো আপনাদেরকে। অ্যাড ম্যানেজারের থ্রুতে আপনি অনেক ডিটেলস আপনি অ্যাড রান করতে পারেন। কন্টাক্ট বাটন অ্যান্ড কুইক রিপ্লাই। সো আপনি দেখবেন যে একটা ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল যখন থাকে, সেখানে কিন্তু কন্টাক্ট বাটন থাকে, কুইক রিপ্লাই সেট আপ করা থাকে, মানে চ্যাটবট ক্রিয়েট করা থাকে। এই জিনিসগুলো আপনি করতে পারেন। ইনস্টাগ্রাম শপিং, শপিংটা বাংলাদেশের ক্ষেত্রে ঝামেলা করে, অনেক ক্ষেত্রে অ্যাপ্রুভ করে না। অটো পাবলিশড কন্টেন্ট মানে পোস্ট শিডিউলিং করা। সোয়াইপ আপ লিঙ্কস অন ইনস্টাগ্রাম স্টোরি, যখন আপনার 10,000 ফলোয়ার হয়ে যায়, তখন আপনি ইনস্টাগ্রামে সোয়াইপ আপ বিভিন্ন লিঙ্ক দিতে পারবেন, যেটা আপনার বিজনেসের প্রোডাক্টগুলোকে আরো বেশি সেল করার সুবিধা দিবে। ওকে, সো এগুলো মোটামুটি গেল। এখন একটা বিষয়, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে সেটাকে আপনি বিজনেস অ্যাকাউন্টে বা প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করবেন। কনভার্ট করার প্রসেসটা খুবই সহজ। আপনাকে কি করতে হবে, আপনার হাতে যদি একটা মোবাইল থাকে সেখান থেকে করতে পারেন, আপনি আপনার কম্পিউটারে লগ ইন থাকলে সেখান থেকে করতে পারবেন। জাস্ট আপনাকে ইনস্টাগ্রামের সেটিং এ যাইতে হবে, লগ ইন করলেন। এরপর কি করতে হবে, সিলেক্ট দ্য মেন মেনু, একদম ডান দিকে উপরে যে তিনটা ডট থাকে বা তিনটা লাইন থাকে, সেখানে ক্লিক করে সেটিং এ আসতে হবে এবং ওখান থেকে আপনাকে প্রফেশনাল সিলেক্ট করতে হবে। এরপরে সুইচ করে নিতে হবে প্রফেশনাল, শেষ। আর আপনি কি টাইপের অ্যাকাউন্ট করতে চান সেটা আপনি টাইপটা দিতে পারবেন। আর যদি আপনার ফেসবুক পেজকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে চান সেটা করতে পারবেন। এরপরে আপনি যা যা ইনফরমেশন দিতে চান আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেটা দিয়ে ডান করলেই ঝামেলা শেষ। এটা খুব সহজ একটা প্রসেস। জাস্ট আপনি ইনস্টাগ্রামের লগ ইন করার পরে প্রোফাইলে যাবেন, ডান দিকে উপরে তিনটা লাইনে ক্লিক করবেন এবং সেটিং এ যে প্রফেশনালে কনভার্ট করে ফেলবেন। সো একটা ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্টকে যে কোনো সময় চাইলে বিজনেসে কনভার্ট করা যায়, বিজনেসকে কনভার্ট করে পার্সোনালে আনা যায়। তো বিজনেসকে পার্সোনালে আনতে অনেক সময় একটু ঝামেলা করে, বাট পার্সোনাল থেকে বিজনেসে তেমন একটা ঝামেলা নেই। মেটার যে প্ল্যাটফর্ম গুলো আছে, মেটার প্ল্যাটফর্ম গুলো সব থেকে বড় যে সুবিধাটা, একটার সাথে আরেকটা কানেক্ট করা যায়। যেমন আপনার যদি ফেসবুক পেজ থাকে, সেই ফেসবুক পেজটাকে আপনি আপনার ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে পারবেন। আপনার ফেসবুক পেজটাকে আপনি আপনার হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে পারবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট আপনি ইউজ করবেন। এখন হোয়াটসঅ্যাপ যে আমরা ইউজ করি, হোয়াটসঅ্যাপের অনেকগুলো সুবিধা আছে। সুবিধাটা কি? সব থেকে বড় সুবিধা ট্রাস্ট। হোয়াটসঅ্যাপে মানুষের ট্রাস্ট ইস্যুটা তুলনামূলক মানে বেশি থাকে, মানুষ সহজে ট্রাস্ট করে। মেসেঞ্জারে হয়তো বা একটু কম করে, কারণ হোয়াটসঅ্যাপে ফোন নাম্বার থাকে। এই ফোন নাম্বারটার কারণেও কিন্তু অনেকেই হয়তো বা ট্রাস্ট করে জিনিসটাকে। হোয়াটসঅ্যাপেও চ্যাটবট আছে, মেসেঞ্জারেও চ্যাটবট আছে, ইনস্টাগ্রামেও চ্যাটবট আছে, তাই না? সো এরপরে কি, চ্যাটবট কিভাবে ক্রিয়েট করতে হয় দেখবো আমরা। লিড কালেক্ট করা, আপনি লিড মেসেঞ্জারের থ্রুতেও কালেক্ট করতে পারেন, আপনি লিড হোয়াটসঅ্যাপের থ্রুতেও কালেক্ট করতে পারেন। লিড আসলে অনেকভাবে কালেক্ট করা যায়। এটা জাস্ট আমি একটা সিস্টেম বলতেছে যে লিড আমরা নিতে পারি। তো হোয়াটসঅ্যাপে যখন কেউ আপনাকে নক দেয়, আপনি অলরেডি কিন্তু একটা লিড পেয়ে গেছেন, কারণ হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে মেসেজ দেওয়া মানে তার নাম্বার আপনি পেয়ে গেছেন। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ বিজনেস দুই টাইপের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। সো আপনারা যদি গুগল প্লে স্টোরে যান, প্লে স্টোরে যদি আমি যাই, প্লে স্টোরে যাই, প্লে স্টোরে গেলে আপনি যদি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করেন, দেখতে পারবেন হোয়াটসঅ্যাপে দুই টাইপের অ্যাপ আছে। ইনস্টাগ্রামের অ্যাপ কিন্তু একটাই, শুধু ইনস্টাগ্রামে আপনাকে প্রোফাইলটাকে সুইচ করতে হয়। আমি বলতেছি না যে আপনারা সবাই এখন যে ইনস্টাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট করবেন, যাদের কোনো প্রবলেম আছে নাও করতে পারেন, সমস্যা নেই। বাট এই প্রতিটা জিনিস আমাদের লাগবে, কারণ যখন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করবেন, আপনাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সবগুলোর কাজই করতে হবে, নিজে নিজে করতে হবে। সো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেটা আছে সেটা আমরা পার্সোনাল কাজে ইউজ করি, আর হোয়াটসঅ্যাপ বিজনেস যেটা আছে সেটা আমরা প্রফেশনাল কাজে ইউজ করি। এটার সুবিধাগুলো কি? ওই সিমিলার প্রসেস। ফেসবুক যখন প্রথমে হোয়াটসঅ্যাপকে কেনে, তখন কিন্তু তারা ইন্টিগ্রেট করে নাই বিষয়টাকে। এখন কিন্তু ফেসবুক এটাকে ইন্টিগ্রেট করে ফেলছে।
তাদের অ্যাডের সিস্টেমের সাথে সবকিছুর সাথে। সো ফেসবুকে আমি কি বলে হোয়াটসঅ্যাপে আমি এখানে আসলাম, আসার পরে দেখেন একটা প্রোফাইল দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে স্যান্ড্রাস কেকস। সো এখানে দেখা যাচ্ছে যে তাদের লোকেশন, তাদের বিজনেসটা কিসের উপরে, কোন সময় খোলা থাকে কোন সময় বন্ধ থাকে, ওয়েবসাইট লিংক বা ফেসবুক লিংক সবগুলো দেখতে পারতেছি। তো হোয়াটসঅ্যাপ বিজনেসে আপনি এই জিনিসগুলো দিতে পারেন। এরপর কি বলছে দেখেন, রেসপন্ড টু কাস্টমার্স ফাস্টার উইথ অটোমেটেড মেসেজ রিপ্লাই। আপনি এখানে অটোমেটেড মেসেজ বা চ্যাটবট ক্রিয়েট করতে পারেন, লেভেলিং করতে পারেন। লেভেল করাটা কি, কোনো একটা এসএমএস হয়তো অনেক ইম্পর্টেন্ট, সেটাকে আপনি লেভেল বা মার্ক করে দিলেন। শোকেজ ইওর প্রোডাক্ট, আপনি হোয়াটসঅ্যাপে আপনার যদি সাপোজ 5টা প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্ট গুলোকে দেখাইতে পারবেন যে হ্যাঁ আমার কাছে 5টা কেক আছে 5 টাইপের। যেমন এখানে দেখেন মিক্সড বেরি কেক, এটার একটা আলাদা দাম, রেড ভেলভেট কেক, লেমন কেক, ওকে, এটা এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছে। বিজনেস টুলস অনেকগুলো আছে, যেমন আপনি এখানে ক্যাটালগ পাবেন, ক্যাটালগ মানে আপনার প্রোডাক্ট দেখাইতে পারবেন। বিজনেস প্রোফাইল, যেখানে আপনি আপনার বিজনেস অ্যাড্রেস, ওয়েবসাইট, ওয়ার্কিং আওয়ার এগুলো সব দিতে পারেন। অ্যাওয়ে মেসেজ সেট আপ করতে পারেন, গ্রিটিং মেসেজ দিতে পারেন, কুইক রিপ্লাই দিতে পারেন, লেভেলিং করতে পারেন, লিঙ্ক দিতে পারেন। হোয়াটসঅ্যাপের লিঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। হোয়াটসঅ্যাপে যখন একটা লিঙ্ক আপনি জেনারেট করতে পারেন, সেই লিঙ্কটা যখন যে কাউকে শেয়ার করেন, সে কিন্তু অটোমেটিক্যালি ওখানে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে চলে আসে। এরপর তার সাথে আপনি কথা বলতে পারেন। ফ্যামিলিয়ার হোয়াটসঅ্যাপ মেসেজিং ফর ইউ অ্যান্ড ইউর কাস্টমার্স, এখানে নর্মালি আমাদের আগে যেভাবে হোয়াটসঅ্যাপ ইউজ করতাম আমরা, সেটাই বলছে যে একই সিস্টেম, জাস্ট এই সুবিধাগুলো বেশি। তো হোয়াটসঅ্যাপ বিজনেসের সব থেকে বড় যে সুবিধাগুলো, সহজে ইন্টিগ্রেট করা যায়। আপনি আপনার ফেসবুক পেজ ইনস্টাগ্রামের সাথে ইন্টিগ্রেটটা খুব সহজে করতে পারেন। যখন আপনি ফেসবুকে অ্যাড রান করেন, সেই ক্ষেত্রেও খুব সহজে এটা একটা বাটন হিসাবে আপনি ইউজ করতে পারেন। হোয়াটসঅ্যাপে কিন্তু অ্যাড দেখায় না, বাট হোয়াটসঅ্যাপটাকে ইউজ করা হয়। কেন? টু জেনারেট ট্রাফিক। আপনি হোয়াটসঅ্যাপে ট্রাফিক নিয়ে যাবেন। একটা ল্যান্ডিং পেজ বলতে কি বোঝায়? ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজটা আমরা অনেকে হয়তো অনেকভাবে নাম শুনছি, বাট বুঝি, অনেকে বুঝি না। ল্যান্ডিং পেজ একটা পেজে যখন আপনি বা একটা নির্দিষ্ট জায়গায় যখন আপনি ল্যান্ড করেন, যেমন দেখেন না বিমান, বিমান কি করে ল্যান্ড করে না, কোথায় ল্যান্ড করে? রানওয়েতে। একটা এয়ারপোর্টে যে সে রানওয়েতে কিন্তু সেই বিমানটা ল্যান্ড করতেছে, তখন ওটাকে আমরা ল্যান্ডিং এরিয়া বলি, তাই না? সো এই ল্যান্ডিং পেজ যে কোনোটা হইতে পারে, একটা ওয়েবসাইটও ল্যান্ডিং পেজ হতে পারে, একটা হোয়াটসঅ্যাপের প্রোফাইলও ল্যান্ডিং পেজ হতে পারে। এটা আপনি যেভাবে বুঝেন, আপনার বোঝার সুবিধার্থে আপনি এটাকে বুঝতে পারেন এভাবে। তো যখন একটা হোয়াটসঅ্যাপ লিংক আমার কাছে আছে, আমি ওখানে একটা ক্লিক করলাম, তার মানে আমি হোয়াটসঅ্যাপে ল্যান্ড হয়ে গেছি। তো ওটাকেও আমি ল্যান্ডিং পেজ হিসেবে কনসিডার করতে পারি। তো ট্রাফিক যখন আমি নিয়ে যাচ্ছি হোয়াটসঅ্যাপে, এই প্রসেসটা আমি অ্যাডের থ্রুতেও করতে পারি, আমি অর্গানিক ভাবে করতে পারি। আমার একটা ফেসবুক পেজ আছে, আমার ইনস্টাগ্রাম আছে, সেখান থেকেও কিন্তু আমি হোয়াটসঅ্যাপকে কানেক্ট করায় যে কাউকে ট্রাফিক নিয়ে যেতে পারবো আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে। এই পুরো প্রসেসগুলো কেন করি সবাই? আমাদের মার্কেটিং করার জন্য, সেল জেনারেট করার জন্য। সো এখন এখানে খেয়াল করেন, ফেসবুকের বিষয়টা বললাম, মেসেঞ্জারের বিষয়টা বললাম, ইনস্টাগ্রামেরটা দেখলাম এবং হোয়াটসঅ্যাপেরটাও দেখলাম, তাই না? আর ইনস্টাগ্রামের আমরা এখানে ছিলাম একটু, আহ এই যে অ্যানালাইসিস দেখছি এগুলো। এখানে অনেকগুলো ডিটেলস দেওয়া আছে, আমি লিঙ্কটা আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিই। যখন আপনার ফ্রি থাকবেন, ফ্রি সময় রিডিং পড়বেন। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আপনাদের এখানে ডিটেলস দেওয়া আছে। ইনস্টাগ্রাম বিজনেসের আরো যে ইনফরমেশনটা বলছে, শেয়ার ইওর কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফো সহজে শেয়ার করতে পারেন, এগুলোই। ওকে। আর এখন তো মাসে 1,000 টাকা খরচ করলে, 1,200 টাকা খরচ করলে আপনারা ফেসবুক প্রোফাইল কিন্তু ভেরিফাইড করতে পারতেছেন। পেজ ভেরিফাইড হয় না, প্রোফাইল ফেসবুক বা ইনস্টাগ্রাম আপনি ভেরিফাই করতে পারেন। এটাও আপনার বিজনেসের জন্য বেশ ভালো। ধরেন যে আপনার একটা ফেসবুক পেজ আছে, সেটা থ্রুতে আপনি অ্যাডটা রান করতেছেন বা মার্কেটিং করতেছেন, বাট আপনার যদি কোনো ভেরিফাইড পেজ থাকে, সেটা দিয়ে আপনি কমেন্টে রিপ্লাই দিচ্ছেন বা আপনার গ্রুপটাকে আপনি ম্যানেজ করতেছেন। তো যখন ভেরিফাইড আইকনটা থাকে, তাহলে মানুষের মধ্যে কিন্তু ট্রাস্ট চলে আসে। তো মাসে যদি 1,000 টাকা 1,200 টাকা খরচও হয়, টাকাটা উঠে আসে আলটিমেটলি। সো এটা এখানে গেল আমাদের।
এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার বিষয়টা কি আর ফেসবুক বিজনেস ম্যানেজারটা কি সেটা সম্পর্কে একটু জানো। ফেসবুক অ্যাড ম্যানেজারের থ্রুতে আপনি ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব জায়গাতেই অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবেন। ফেসবুক অ্যাড ম্যানেজার বা যেটাকে বলা হচ্ছে মেটা অ্যাড ম্যানেজার, আর এটা কি মেটা বিজনেস ম্যানেজার বা ফেসবুক বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজারের কাজটা কি? অ্যাড ম্যানেজারের কাজ হচ্ছে সে হচ্ছে আপনাকে অ্যাড জেনারেট করে দিবে, অ্যাড বানাই দিবে, অ্যাড রান করতে পারবে। বিজনেস ম্যানেজার বলতেছে যে আপনার যে পুরো বিজনেস আছে, ধরেন আমাদের এসআর ডিমান্ড ফেসবুক পেজ, গ্রুপ, তারপরে হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, সবগুলোকে একটা আমার অনেকগুলো মানে আলাদা আলাদা জায়গা না, এগুলোকে সব জায়গায় সব যদি আপনি এক জায়গায় ম্যানেজ করতে চান, সেফলি ম্যানেজ করতে চান, তাহলে আপনি এই বিজনেস ম্যানেজারটাকে ব্যবহার করতে পারেন। বিজনেস ম্যানেজার থ্রুতে আরো অনেক সুবিধা আছে, যেমন আপনি যদি একটা আহ বাইরের ক্লায়েন্টের জন্য কাজ করেন, ধরেন আপনি একটা আমেরিকান ক্লায়েন্টের কাজ করতেছেন, সে আপনাকে তার অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস দিবে বা তার পেজে অ্যাক্সেস দিবে। এটা নর্মালি অ্যাক্সেস নেওয়াটা ঝামেলা হয়, বাট যখন আপনার বিজনেস ম্যানেজার থাকবে, বিজনেস ম্যানেজারে খুবই সহজে আপনি অ্যাক্সেস নিতে পারবেন এবং সেফ মানে সিকিউর সিস্টেমে আপনি কাজটা করতে পারেন, যেটা অন্যান্য অনেক ক্ষেত্রে ঝামেলা হয়। ক্লায়েন্টকে কোনো পেইন না দিয়ে বিজনেস ম্যানেজার থ্রুতে খুব সহজে কাজগুলো করা যায়। অ্যাড ম্যানেজার অ্যাক্সেস নেওয়া, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়া, পেজে অ্যাক্সেস নেওয়া, সবকিছু এটা আমরা এখান থেকে করতে পারি। আপনি যদি একটা এজেন্সি হিসেবে কাজ করেন, ধরেন আপনার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, আপনার 50টা ক্লায়েন্ট আছে, তো 50টা ক্লায়েন্টের জন্য আপনাকে অ্যাডভার্টাইজমেন্টের কাজ করতে হয় বা তাদের অর্গানিক মার্কেটিং এর কাজ করতে হয়। কেমনে করবেন বলেন? নর্মাল ওয়েতে করতে গেলে করতে পারবেন, বাট খুবই ঝামেলা হবে, টাইম কনজিউমিং হবে। বাট যখন আপনি বিজনেস ম্যানেজার থ্রুতে করবেন, একদম পানির মতো সহজ। সো বিজনেস ম্যানেজারে আমরা সবকিছু সহজে করতে পারি, আমাদের পুরো বিজনেসকে ম্যানেজ করতে পারি, এই জন্য ওর নাম হচ্ছে বিজনেস ম্যানেজার। অ্যাড ম্যানেজারের কাজ কি? সে অ্যাড ম্যানেজ করে। তো বিজনেস ম্যানেজারের মধ্যে কে থাকে? অ্যাড ম্যানেজার থাকে, পেজ থাকে, পেমেন্ট সেটিং থাকে, অনেক কিছু থাকে এই বিষয়গুলো। আর অ্যাড ম্যানেজারে শুধু অ্যাডের কাজ চলে। এখন আপনি যদি বলেন যে স্যার আমি বিজনেস ম্যানেজার নিব না, ওকে, সমস্যা নেই, এটা না নিলেও আপনি কাজ করতে পারবেন, কারণ অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাডের সব কাজ করতে পারবেন আপনি। এটা আমরা কেন নিলাম আশা করি বুঝতে পারছি। তো বিজনেস ম্যানেজারের কাজটা কি আমরা পরে দেখতেছি। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে অ্যাড ম্যানেজারে যাই। তো এখন আপনারা কেউ অ্যাড ম্যানেজারে আসিয়েন না, কারণ অ্যাড ম্যানেজারে গেলে কিছু ঝামেলা আছে, সেই বিষয়গুলো আমি দেখাচ্ছি। সো facebook.com/ads manager, এই লিঙ্কটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিচ্ছি। অবশ্যই ফেসবুকে লগ ইন থাকতে হবে ব্রাউজারে। এরপরে আমরা যদি এখানে যাই, প্রত্যেকটা ফেসবুক প্রোফাইলে বাই ডিফল্ট একটা করে অ্যাড ম্যানেজার থাকে, আমাদেরকে শুধু সেখানে যেতে হবে। সো আমরা এখানে আসলাম। এখন এই যে অ্যাড ম্যানেজার গুলো যে আমরা ইউজ করব, এগুলোর জন্য কিছু শর্ত আছে। শর্তগুলো কি? আপনাকে অবশ্যই রেগুলার ইউজ করেন এই টাইপের ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতে হবে। ধরেন আপনি একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাড ম্যানেজারের কাজগুলো করতে যাবেন, আপনার অ্যাড ম্যানেজারটাকে রেস্ট্রিকশনে ফালাই দিবে। কাজেই রেগুলার যে ফেসবুক অ্যাকাউন্ট গুলো আপনি ইউজ করেন, সেগুলো দিয়ে অ্যাড ম্যানেজারের কাজগুলো করবেন, এতে আপনার জন্য ভালো হবে। তো এখানে আমি অ্যাড ম্যানেজারে আসলাম। অ্যাড ম্যানেজারে আসার পরে এখানে কিছু বিষয় আছে, একদম বাম দিকে যাবেন, এখানে দেখতে পারবেন কয়েকটা অপশন। অ্যাকাউন্ট ওভারভিউ, আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম থাকে, কোনো ওয়ার্নিং আসে, নোটিফিকেশন গুলো আপনি এখানে দেখতে পারবেন। ক্যাম্পেইন, আমরা যে বিভিন্ন টাইপের অ্যাডভার্টাইজমেন্ট গুলো রান করি না, সেগুলোকে ক্যাম্পেইন বলা হয়। যেমন ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন, লিড জেনারেশন, ভিডিও ভিউ ক্যাম্পেইন, এগুলো। অ্যাড রিপোর্টিং, আপনার অ্যাডের রিপোর্টিং গুলো আপনি এখানে দেখতে পারবেন, কোনটা কিরকম রেজাল্ট দিচ্ছে। অডিয়েন্স, আমাদের অ্যাড রান করার একটা অন্যতম কারণ হচ্ছে টার্গেটেড অডিয়েন্স আমরা ঠিক করতে পারি, যেটা কিন্তু নর্মালি কোনো পোস্টে অর্গানিক ভাবে করতে পারি না। অ্যাড অ্যাকাউন্ট সেটিং, আপনার অ্যাড অ্যাকাউন্টের যে সেটিং গুলো আছে, যেমন কাউকে অ্যাক্সেস দেওয়া, পেমেন্ট মেথড গুলোর কাজ করা, এই কাজগুলো এখানে করা যায়। বিলিং এর ক্ষেত্রেও আপনি পেমেন্ট মেথডের কাজ করতে পারেন। আর বিলিং এর ক্ষেত্রে কি হয়, আপনার প্রত্যেকটা বিল, কত টাকা বিল হয়েছে, সেগুলো আপনি ডাউনলোডও করতে পারেন, পিডিএফ আকারে ডাউনলোড করা যায়। এবং আপনার যে কার্ড অ্যাড করা যায়, সেই কার্ডটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। সো
এই দেখেন আমি পেমেন্ট সেটিং এ গেলাম। পেমেন্ট সেটিং এ যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা কার্ড অ্যাড করা আছে। ঠিক আছে। আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন, আপনার কোনো কার্ডের দরকার হবে না। যদি আপনি আপনার নিজের বিজনেসের জন্য নিজেই কাজ করেন, সেই ক্ষেত্রে তো আপনার কার্ড লাগবে। কোন ধরনের কার্ড লাগবে, হ্যাঁ এই বিষয়টা বলবো। আর একটা বিষয় হচ্ছে যে পেমেন্ট থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড মানেটা কি? থ্রেশহোল্ডটা হচ্ছে যে আমার এখানে দেখতে পাচ্ছি 6,000 টাকা পেমেন্ট থ্রেশহোল্ড, মানে 6,000 টাকা পর্যন্ত আমি ইউজ করতে পারবো। তো ফেসবুকের যে পেমেন্ট সিস্টেমটা সেটা হচ্ছে পোস্ট পেড সিস্টেম। আপনি আগে খরচ করবেন, পরে টাকা দিবেন। আর আমাদের মোবাইলের যে সিম গুলো সেগুলো কি প্রিপেড না? আমি 20 টাকা ফ্লেক্সি লোড দিলাম, 20 টাকা কথা বললাম, টাকা শেষ, কথা শেষ। তো ফেসবুকের সুবিধাটা হচ্ছে যে আপনাকে তারা থ্রেশহোল্ড ব্যালেন্স দেয়, বা তারা আপনাকে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত টাকা ইউজ করতে দেয়। এটা ডিপেন্ড করে আপনার অ্যাক্টিভিটির উপরে। প্রথমে হয়তোবা তারা আপনাকে $2 থ্রেশহোল্ড দিবে, সেটা যদি আপনি সাকসেসফুলি পেড করেন আপনাকে $5 দিবে, $10 দিবে, $50 দিবে, $100 দিবে। এরপরে $900 পর্যন্ত এখন থ্রেশহোল্ড দিচ্ছে। আমাকে কয়েকদিন আগে $1,100 থ্রেশহোল্ড দিচ্ছে। আচ্ছা, থ্রেশহোল্ড $900 ছিল, আমি ইউজ করছি $1,200 পর্যন্ত কয়েকদিন আগে। তো যাই হোক, এগুলো হচ্ছে যে রেগুলার বেসিসে যদি আপনি অ্যাড ম্যানেজারে কাজ করেন এবং পেমেন্ট গুলো ঠিকঠাক ভাবে দেন, আপনার থ্রেশহোল্ডটা অটোমেটিক বেড়ে যায়, এবং আপনি 1 মাসের মধ্যে সেই টাকাটা যে কোনো সময় মানে দিয়ে দিতে পারবেন। এটা একটা সুবিধা। তো এখন দেখেন এখানে অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাড রিপোর্টিং, অডিয়েন্স, অ্যাড অ্যাকাউন্ট সেটিং এবং অল টুলস। অল টুলসে আসার পরে আমরা বেশ কিছু টুলস দেখতে পারি। অ্যাড ম্যানেজার, আপনি অ্যাড ম্যানেজারের ওই ক্যাম্পেইন অপশনটাতে আসবেন, এখানে ক্লিক করলে অ্যাড অ্যাকাউন্ট সেটিং এটা তো দেখলামই। বিজনেস সেটিং বলতে আপনার যখন বিজনেস ম্যানেজার থাকবে তখন সেখানে এখান থেকে যেতে পারবেন। পেজ পোস্ট, আপনার যে ফেসবুক পেজের পোস্টগুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। বিজনেস সাপোর্ট, আপনি সাপোর্ট নিতে পারবেন। অ্যাডস রিপোর্টিং, রিপোর্টিং দেখতে পারবেন। আচ্ছা, এখানে বাকি যে বিষয়গুলো আছে এগুলো এখন আপাতত আপনার দরকার নাই। আহ এখন যেটা আমার দরকার সেটা হচ্ছে আমি এই ক্যাম্পেইনের ভিতরে যাব, বাকিগুলো আমরা আস্তে আস্তে করে দেখব। সো ক্যাম্পেইনে আসলাম। ক্যাম্পেইনে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু ক্যাম্পেইন এখানে ক্রিয়েট করা আছে, মানে এগুলো অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আমরা আগে ক্রিয়েট করছি। ভালো কথা। এখন আপনার কাছে এগুলো একটা থাকবে না, আপনার কাছে এই যে ক্রিয়েট যে বাটনটা আছে এটা গ্রিন সিগন্যালে থাকবে। ক্রিয়েট বাটনটা যদি এরকম গ্রিন সিগন্যালে থাকে তাহলে বুঝবেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে, এবং এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এরকম ক্যাম্পেইনের অবজেক্টিভ আসছে। ফেসবুকের প্ল্যাটফর্মে, মানে ফেসবুক, ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে আপনি যত টাইপের অ্যাডভার্টাইজমেন্ট দেখেন সবগুলো অ্যাড এই কয়েকটা ক্যাটাগরির মধ্যে পড়ে: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেল। অ্যাওয়ারনেস মানে কি? আপনি মানুষকে জানাচ্ছেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছেন, এই কাজটা আপনি এখান থেকে করতে পারেন। ট্রাফিক মানে একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে আপনি কি ট্রাফিক নিয়ে যাচ্ছেন, একটা ল্যান্ডিং পেজে, যেমন srdmid.com, সেখানে আপনি ট্রাফিক নিয়ে যেতে চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে এই ক্যাম্পেইনটা সিলেক্ট করতে পারবেন। একটা অ্যাড ম্যানেজারে আপনি শত শত অ্যাড রান করতে পারেন, সমস্যা নেই। এবং যে কোনো একটা ক্যাম্পেইনে একটা গোল সিলেক্ট করতে পারবেন, মানে আমি যখন ক্যাম্পেইন ট্রাফিক সিলেক্ট করব তখন সেটার কাজ করতে হবে। আমি কিন্তু একসাথে সব সিলেক্ট করতে পারি না, বাট আলাদা আলাদা ভাবে অ্যাড রান করা যায়। এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট মানে কি? নর্মালি যখন কোনো একটা পোস্টে আমরা লাইক, কমেন্ট, শেয়ার করি সেটাকে এঙ্গেজমেন্ট বলে। সো ধরেন যে আপনার একটা ভিডিও আছে, সেই ভিডিওতে আপনি অনেক এঙ্গেজমেন্ট চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। ভিডিও ভিউ বাড়াইতে যাচ্ছেন, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। লিড জেনারেশন বা লিডস, লিডসকে আমরা আগে, এটা কিন্তু লিড জেনারেশন নামটা ছিল, তো আপনি যদি লিড জেনারেট করতে চান এখান থেকে করতে পারবেন। অ্যাপ প্রমোশন এখান থেকে করতে পারবেন। সেল, আপনার যদি ই কমার্স বা এই টাইপের বিজনেস থাকে সেগুলো আপনি এখান থেকে ক্যাম্পেইন প্রমোট করতে পারবেন, এবং এখানে আপনার বিভিন্ন অ্যানালিটিক্স রিলেটেড কাজগুলো করা যাবে। সো অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেল, এই কাজগুলো আমরা এখানে করতে পারবো। আর ফেসবুকের অ্যাডের অনেকগুলো সুবিধা আছে, যেমন রিটার্গেটিং করা যায়, এতে করে আপনার খরচ অনেক কমে যায় অ্যাডের জন্য। সো এখানে আমরা মোটামুটি অ্যাডের ক্যাটাগরি গুলো দেখলাম, তাই না? এখন চলেন একটা অ্যাড ক্রিয়েট করব। আসলে একটা অ্যাড ক্রিয়েট না করলে জিনিসটা ইন্টারেস্টিং লাগতেছে না, তারপরে অন্য কিছু হচ্ছে। সো দেখেন, আমরা
ধরে রাখেন যে এটা ফেসবুক মানে পুরো মেটার মার্কেটিং এর কাজগুলো করতে বেশ অনেকগুলো ক্লাস লাগবে। তো একটু ধীরে সুস্থে কাজ করি। হ্যাঁ, কিছু কিছু জিনিস বাদ গেছে যেগুলো আস্তে আস্তে করে শিখবো, সমস্যা নেই। ধরে নেন যে আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনাদের একটা হোমওয়ার্ক দেবো আজকে আমি ক্লাস শেষে। সো হোমওয়ার্কটা একটু পরে দিচ্ছি। আপনি যেটা করবেন, সবার আগে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। ফেসবুক পেজ ক্রিয়েট করলে সেই পেজটা আপনার অ্যাড ম্যানেজারের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছি যে আমার facebook.com এ গেলাম। ফেসবুকে আসার পরে আমি এখানে আমার এসআরডিএমআইটি পেজটা দেখতে পারতেছি, তাই না? তো যেহেতু আমি এখানকার অ্যাডমিন, তাহলে আমার যে অ্যাড ম্যানেজার আছে, আমি এই অ্যাড ম্যানেজার থেকে এই পেজটাকে অ্যাড রান করতে পারবো, তাই না? তো আমি চাচ্ছি যে এই পেজের জন্য আমি লাইক বা ফলোয়ার বাড়াবো। এখনকার যে নতুন পেজগুলো সেখানে লাইকটা থাকে না সাধারণত, শুধু ফলোয়ার বাড়ানো যায়। আর আগের যেগুলো পেজ আছে সেখানে লাইক বা ফলোয়ার দুইটাই থাকে। যারা কন্টেন্ট ক্রিয়েশন টাইপের পেজ বানান সেখানে শুধু ফলোয়ারটাই মেবি বেশি থাকে। তো যাই হোক, লাইক ফলোয়ার বিষয় না। আমরা ধরেন লাইক বা ফলোয়ার বাড়াবো, সেই ক্ষেত্রে কি করব, এই এঙ্গেজমেন্ট টাইপের ক্যাম্পেইনটাকে চুজ করব। এরপরে এখানে দেখতে পাচ্ছি নেম ইওর ক্যাম্পেইন, অপশনাল। এটা অপশনাল একটা অপশন। ফেসবুকে আপনি অনেকগুলো অপশনাল অপশন দেখতে পারবেন, যেগুলোর কাজ করলেও হবে, না করলেও হবে। সো প্রত্যেকটা ক্যাম্পেইনকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটার নাম হচ্ছে ক্যাম্পেইন, মানে প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইনকে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। এটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। ক্যাম্পেইনে কি করতেছি আমরা, যে কোন টাইপের আমার ক্যাম্পেইনটা হবে সেটা আমি সিলেক্ট করতেছি। যেমন আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করছি। এরপরে এখানে কি বলতেছে যে অ্যাড সেট। অ্যাড সেটে কি হবে, আপনার অডিয়েন্স, প্লেসমেন্ট, শিডিউলিং এন্ড স্পেন্ডিং। সো অডিয়েন্স মানে কাকে আপনি অ্যাড দেখাতে যাচ্ছেন। ধরেন যে আমি এসআরডিএমআই এর জন্য একটা পেজ লাইক ক্যাম্পেইন রান করব, তো আমি কি ধরনের অডিয়েন্সের কাছ থেকে লাইক চাচ্ছি। সাপোজ এসআরডিএমআইটি অডিয়েন্স কারা হইতে পারে, যারা ডিজিটাল মার্কেটিং পছন্দ করে, যারা হয়তো বা কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্ট, যারা কোনো ফেসবুক পেজ এর অ্যাডমিন বা মডারেটর, বা যারা স্মল বিজনেস ওনার, তাই না? তারাই কিন্তু মেইনলি ডিজিটাল মার্কেটিং শিখতে আসবে। আর যাদের বয়স সাধারণত 20 থেকে 30 বছর, বা 18 থেকে 30, 35, 40 এর মধ্যে সীমাবদ্ধ, তাই না? এগুলা আপনাকে বুঝতে হবে যে আমার অডিয়েন্স কারা। যখন একটা বিজনেসের জন্য আপনি অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন করবেন, সবার আগে আপনাকে উপলব্ধি করতে হবে যে তার অডিয়েন্স কে হইতে পারে। যেমন আমি যদি এখন বিকাশের জন্য একটা অ্যাড রান করি, বিকাশের অডিয়েন্সকে কিন্তু আমি একদম এক্স্যাক্টলি কোনো ক্যাটাগরিতে ফেলতে পারবো না। কারণ বিকাশের অডিয়েন্স বলতে গেলে পুরো বাংলাদেশের সবাই, সবারই বলতে গেলে বিকাশ অ্যাকাউন্ট আছে, তাই না? তাহলে তারা কি করে, তারা কিন্তু একদম ওইরকম স্পেসিফিক টার্গেটিং খুব কম করে সবার জন্য অ্যাড রান করা যায়, কারণ তাদের বাজেটও থাকে বেশি। তো যখন আমাদের বাজেট থাকে মোটামুটি লিমিটেড, এবং আমি টার্গেটেড অ্যাডের রেজাল্ট চাচ্ছি, তখন আমি টার্গেটিংটা করব। টার্গেটিং করার অনেকগুলো সুবিধা আছে। সো এটা আমি দেখলাম যে অডিয়েন্স। প্লেসমেন্ট হচ্ছে যে কোথায় কোথায় আপনার অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। তো ফেসবুকের প্লেসমেন্ট গুলো কি কি, এই যে ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এগুলোকে প্লেসমেন্ট বলা হয়। এরপরে শিডিউলিং, মানে আপনার অ্যাডটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে। অ্যাডভার্টাইজমেন্ট কাজ করা মানেই কিন্তু পেইড, কোনো কিছু ফ্রি না। এজন্য শিডিউলিংটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন যে আমার ক্লায়েন্ট আমাকে বলছে যে আজকে নভেম্বরের 23 তারিখ, নভেম্বরের 25 থেকে নভেম্বরের 30 তারিখ, এই 6 দিন অ্যাড চলবে। তাহলে কিন্তু আপনাকে সেই অনুযায়ী শিডিউল করতে হবে। তো শিডিউলিংটা কিন্তু ভুল করা যাবে না, কারণ ভুল করলে টাকা কিন্তু এক্সট্রাটা কেটে নেবে। অ্যান্ড স্পেন্ডিং মানে আপনি কিরকম খরচ করতেছেন সেটা। তো অ্যাড সেটে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাজ হয়ে থাকে। অ্যাড, অ্যাডে কি হয়, কন্টেন্টস অল অ্যাড ক্রিয়েটিভ সেটিং। সো আমরা একটা অ্যাড যখন দেখি, ধরেন যে আপনি একটা অ্যাড দেখবেন, তো ফেসবুক অ্যাড লিখে আমি গুগলে সার্চ করলাম। তো ফেসবুকের বিভিন্ন অ্যাড গুলো কিরকম হয়, আমাদের সামনে এরকম ভাবে আসে না। এই যে দেখেন, অ্যাডের কিন্তু ভিতরে কি সেটিং হয়েছে সেটা কিন্তু আমি জানি না, আমার কাছে কিন্তু শুধু কন্টেন্টটা আসে, বা তাদের যে অ্যাড কপিটা, এটাকে অ্যাড ক্রিয়েটিভ বলা হয়। কি বলা হয়, অ্যাড ক্রিয়েটিভ বা অ্যাড ক্রিয়েটিভ সেট আপ গুলা। সেখানে দেখতে পাচ্ছি একটা ইমেজ আছে, একটা পেজ লাইক বাটন দেওয়া আছে। আমি কিন্তু শুধু এটা দেখি, তাই না? ভিতরে কি হচ্ছে সেটা কিন্তু আমি দেখি না। সো এটাকে আমরা অ্যাড ক্রিয়েটিভ বলি। তো ওই কাজটা এখানে করা হয়, যে আপনি অ্যাডে ইমেজ দিচ্ছেন, ভিডিও দিচ্ছেন, কি টাইপের বাটন দিচ্ছেন সেগুলো। তো ধরেন যে আমি ক্যাম্পেইনের নাম দিলাম যে ব্যাচ নাম্বার 46।
অ্যাডসেটের নাম দিলাম, যা মন চায় দিতে পারি, কোনো সমস্যা নেই, একই নাম দিলাম, নাম না দিলেও কোনো সমস্যা নেই। এরপর আপনি কন্টিনিউ করবেন, কন্টিনিউ করেন। কি বলছে, চুজ এ ক্যাম্পেইন সেটআপ। সো এটা সবসময় ম্যানুয়াল করবেন এবং কন্টিনিউ করবেন। ম্যানুয়াল বলতে আপনি নিজের মতো করে কাজটা করবেন। তো যেটা বলছিলাম যে এই অ্যাড ক্যাম্পেইনটা তিনটা ভাগে বিভক্ত থাকে। এই যে দেখেন উপরে একটা, দুইটা, তিনটা, বাম দিকেও ওই সেম একটা, দুইটা, তিনটা ভাগে বিভক্ত আছে। তো প্রথম ভাগটায় কি বলা হয়, ক্যাম্পেইন। পরেরটায় কি বলা হয়, অ্যাড সেট। তারপরটাকে বলা হয় অ্যাড। তখন আমি ক্যাম্পেইনের ভিতরে আছি। ক্যাম্পেইনের নাম কি, ব্যাচ 46। এরপরে এখানে দেখতে পাচ্ছি যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। সো স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কি, যদি আপনার অ্যাডভার্টাইজমেন্টটা ক্রেডিট টাইপের হয়, এমপ্লয়মেন্ট টাইপের হয়, হাউজিং, রিয়েল এস্টেট, ইন্স্যুরেন্স এগুলোর উপরে হয়, বা সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স এগুলোর উপরে আপনার অ্যাডের কন্টেন্টটা হয়, তাহলে আপনাকে এখানে চুজ করতে হবে। ধরেন এখন সামনে নির্বাচন আসতেছে, তাই না? তো এখন যদি কোনো আপনি ওই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপর আপনাকে অ্যাড রান করতে হবে। সেই ক্ষেত্রে আবার আপনাকে এখানে কি করতে হবে, আইডেন্টিটি কনফার্মেশন করতে হবে। ধরেন যে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে রিয়েল এস্টেট টাইপের। রিয়েল এস্টেট টাইপের যদি হয়, সেই ক্ষেত্রে আপনাকে হাউজিং দিতে হবে। যদি আপনার অ্যাডভার্টাইজমেন্টটা এমপ্লয়মেন্ট, আপনি কোনো একটা জব সার্কুলার দিচ্ছেন বা এই টাইপের, তখন এটা ক্রেডিট, যেখানে কোনো লোন বা এই টাইপের কিছু হবে, তখন ক্রেডিট চুজ করতে হবে। আর যদি আপনার অ্যাডভার্টাইজমেন্টটা এর একটার মধ্যেও না পড়ে, তাহলে এটার আপনার কোনো কাজ নেই। স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক ক্ষেত্রে আমরা যখন স্পেশাল অ্যাড ক্যাটাগরি বুঝি না, আন্দাজে অ্যাড রান করি, তখন সেই অ্যাডটা রিজেক্টেড হইতে পারে। তো একটা অ্যাডভার্টাইজমেন্ট যখন বারবার রিজেক্টেড হয়ে যায়, ফেসবুক কিন্তু ওই অ্যাড অ্যাকাউন্টটাকে ব্লক করে দেয়। এতে করে ঝামেলা হয়। তো বুঝে বুঝে কাজগুলো আমাদেরকে করতে হবে। সো স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে আসলাম, ভালো কথা। আমার এসআরডিএমএটির অ্যাড গুলো কি স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে পড়বে? পড়বে না, তো এটা আমার কোনো কাজ নাই। এরপর নিচের দিকে আসলাম, ক্যাম্পেইন ডিটেলসে আমার কোনো কাজ নাই। এখানে এবি টেস্ট, ক্যাম্পেইন, বাজেট, এখানে আমার আপাতত কোনো কাজ নাই, এই কাজগুলো পরে করব। এরপর আমি নেক্সটে চলে গেলাম। তো এখানে আমার তেমন কাজ নাই, নেক্সটে গেলাম। এখানে আমার মেন কাজ হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স সেট আপ করা, বাজেট দেওয়া, সবকিছু এখানে। তো আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে এসআরডিএমআইটি পেজের জন্য আমি পেজ লাইক বাড়াবো, এই ধরনের একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমাকে বলতেছে যে আমার অ্যাডের মেইন গোলটা কি, উদ্দেশ্যটা কি। এখানে দেখেন অন ইউর অ্যাড, আপনি কি মেসেজ চাচ্ছেন, আপনার অ্যাডের মধ্যে এঙ্গেজমেন্ট চাচ্ছেন, এই জন্য অন ইউর অ্যাড। আপনি কল চাচ্ছেন কিনা, মানুষ আপনাকে কল করবে, ওয়েবসাইট ট্রাফিক চাচ্ছেন, অ্যাপ প্রমোশন চাচ্ছেন, নাকি ফেসবুক পেজে লাইক চাচ্ছেন। তো আমি যেহেতু পেজে লাইক চাচ্ছি আপাতত, এখানে আমি ক্লিক করলাম। তো একটা অ্যাডভার্টাইজমেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো কাজ করা যায়, যেগুলো আপনারা আস্তে আস্তে করে দেখবেন। তো আমি এখানে ফেসবুক পেজকে সিলেক্ট করলাম। এরপরে আমি নিচের দিকে আসলাম, আসার পরে এখানে আমার ফেসবুক পেজকে আমি সিলেক্ট করব। সো আমার যে ফেসবুক পেজ আছে, এই প্রোফাইলের আন্ডারে, অবশ্যই আমার প্রোফাইলের আন্ডারে যে পেজগুলো আছে সেগুলো আমি এখানে পাবো। আপনি তো আর এখন এসআরডিএমআইটি পাবেন না, তাই না? আপনি কিন্তু আপনার প্রোফাইলে যে পেজ আছে বা পেজ ক্রিয়েট করবেন বা যে পেজের অ্যাক্সেস আছে সেটাই পাবেন। সো আমি এখানে সাপোজ এসআরডিএমআইটি কে সিলেক্ট করলাম। ওকে, আচ্ছা, এরপরে নিচের দিকে আসেন, এখানে একটা বাজেট দেখতে পাচ্ছি আমরা। সো ডেইলি বাজেট, এটা কিন্তু আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে বাজেট কিরকম হবে। আর ক্লায়েন্ট যদি না বলে, তাহলে আপনাকে ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে যে স্যার আপনার বাজেট কিরকম। তো ধরলাম যে আমি বাজেট 1000 টাকা দিলাম। এটা কিন্তু ডলার হিসাবেও দেওয়া যায়, টাকা হিসাবেও দেওয়া যায়। কারেন্সিটা আপাতত কোনো ফ্যাক্ট না, এটা পরে বলতেছি আমি। সো আমার এখানে কারেন্সি টাকায় আছে, কোনো সমস্যা নেই। আমি ডেইলি বাজেট দিলাম 1000 টাকা। এখন ধরেন আমি এটাকে শিডিউলিং করবো, তাই না? সাপোজ আমি 25 তারিখ থেকে এটা 30 তারিখ পর্যন্ত শিডিউল করতেছি। আমি চাইলে পরের মাসেরও শিডিউল করতে পারি, যে এই মাসে আর রান করবো না, পরের মাস থেকে শুরু হবে। তাহলে এখানে ক্যালেন্ডার আপনার সামনে আছে। ধরেন আপনি ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের আপনি 10 তারিখ পর্যন্ত এই 10 দিন অ্যাড রান করবেন। আর আপনি প্রতিদিন কত টাকা খরচ করতেছেন? 1000 টাকা। তো এই 1000 টাকা আবার ফিক্সড না, এটা একটু কম বেশি হইতে পারে। যেমন বলছে যে ইউ উইল স্পেন্ড আপ টু 1250 টাকা। আপনি এর মধ্যে থেকে
1000 টাকা পর্যন্ত, মানে ওই 1000 টাকার আশেপাশে 200-100 টাকা কম বেশি হবে, এর মধ্যে একটা খরচ হবে। সো বাজেট আমরা এখানে দিয়ে দিলাম, আমরা ডেট শিডিউলিং করে ফেললাম। এরপরে আমরা এখানে চলে আসলাম, সেটা হচ্ছে আহ বাজেট শিডিউলিং। আচ্ছা, এই অপশনটা আপনাদের কাছে এখন নাও আসতে পারে। দেখেন, অ্যাড ম্যানেজারে কিছু অপশন এখন নাও আসতে পারে, আবার অনেক কিছু অপশন আপনার কাছে বেশিও আসতে পারে, কারণ এগুলো রেগুলার আপডেট হয়তো, দুই একটা জিনিস কম বেশি হইতে পারে। তো এই অপশনটা এখানে আমি দেখতে পাচ্ছি, এটা সাপোজ এটা মেবি নতুন নিয়ে আসছে এখানে। তো এটা আপাতত যেভাবে আছে এটা সেভাবে থাকুক। আমি একটা অ্যাড ম্যানেজার দেখবো আপনাদের এখানে, এটা আমার কাজ না, এটাকে আমি বাদ দিচ্ছি। অ্যাড শিডিউলিং মানে অ্যাডটা সব সময় চলবে, এখানে বলা আছে রান অ্যাডস অল দা টাইম, মানে 24 ঘন্টা অ্যাডটা চলবে। আপনি যদি চান যে আপনি অ্যাডটাকে 24 ঘন্টা চালাবেন না, কিছু স্পেসিফিক টাইমে চালাবেন, সেটাও করা যাবে। কিভাবে করা যাবে আমি পরে এটা করাবো। এরপর হচ্ছে এখানে অডিয়েন্স। তো অডিয়েন্সে আবার একটা নতুন আপডেট নিয়ে আসছে ফেসবুক, এবং বেশ ভালোই আপডেটটা, ভালো লাগে জিনিসটা করলে, রেজাল্ট ভালো পাওয়া যায়। সেটা হচ্ছে তারা এখন একটা অটোমেটেড অডিয়েন্স সেটআপ নিয়ে আসছে। মানে আপনি যেই টাইপের কন্টেন্ট দিবেন, সেই কন্টেন্টের উপর বেস করে তারা কিন্তু এখানে অডিয়েন্সকে টার্গেট করে দিবে, মানে আপনাকে অডিয়েন্স টার্গেট করারই লাগবে না। এই জিনিসটা ভালো। বাট আপনি যদি চান যে আপনি স্পেসিফিকলি টার্গেট করবেন, সেটা করতে পারবেন। তো আপাতত যেহেতু এটা আছে রেকমেন্ডেড, আপাতত প্রথমবার এভাবে থাকুক, আমি দেখাচ্ছি। এরপরে আমি নিচের দিকে আসলাম, সেটা হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে হচ্ছে যেখানে আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করতে চান সেটা। সো এখানে যদি আসি আমরা, প্লেসমেন্টে দেখতে পাচ্ছি প্লেসমেন্ট কন্ট্রোল, অল প্লেসমেন্টটাকে রেকমেন্ড করতেছে তারা। আমরা একটু এডিট করি, কি বলছে এখানে, সুইচ টু ম্যানুয়াল প্লেসমেন্ট। এখানেও যে বিষয়টা আছে এরকম ভাবে আপনাদের কাছে নাও থাকতে পারে, আমি এটাকে ম্যানুয়ালে নিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের আগের সিস্টেম, যেভাবে আমরা আগে থেকে কাজ করতাম। এখন ফেসবুক নতুন আপডেট নিয়ে আসছে, যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। কয়েকদিন আগেও এই আপডেটটা ছিল না। সো আমি যদি এখানে খেয়াল করি, দেখতে পাচ্ছি যে প্ল্যাটফর্ম বলতে সেটাকে বোঝায়, বা প্লেসমেন্ট বলতে সেটা বোঝায় যেখানে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা শো করবে। তো পেজ লাইক যে অ্যাডটা আছে, সেটা কিন্তু শুধু ফেসবুকেই দেখায়, এটা মেসেঞ্জারেও দেখায় না, ইনস্টাগ্রামেও দেখাবে না, কোথাও দেখাবে না। এই জন্য এখানে শুধু প্ল্যাটফর্মটা ফেসবুক হয়ে আছে টিক চিহ্নতে, আমি কিন্তু কোথাও ক্লিক করতে পারতেছি না, কারণ পেজ লাইক অ্যাড শুধু ফেসবুকেই যায়। তো ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, আপনি তো জানেন এই বিষয়গুলো। অডিয়েন্স নেটওয়ার্ক এখানে একটা আলাদা জিনিস। অডিয়েন্স নেটওয়ার্কটা কিরকম, এই যে এখানে বলা আছে, অডিয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে যে ফেসবুকের ওই ফেসবুক মেসেঞ্জার, এই প্ল্যাটফর্ম গুলো ছাড়াও আলাদা কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন তারা অনেকগুলো অ্যাপে অ্যাড দেখাইতে পারে, বা বিভিন্ন সাইটে অ্যাড দেখাইতে পারে, সেটাকে তারা অডিয়েন্স নেটওয়ার্ক বলা হয়। এবং অ্যাপস অ্যান্ড সাইট এখানে আমাদের অপশনটা আছে। তো এই যে আমরা একটা আলাদা প্ল্যাটফর্মে চলে যেতে পারি, এটা এখান থেকে আমরা ডিসাইড করতে পারি। সো এখানে আপাতত যেটা এভাবে আছে এভাবে থাকুক। এটাকে আমরা সুইচ ব্যাক টু মেটাস রেকমেন্ডেড দিলাম, কাজগুলোকে সহজ করে ফেলছে এক কথায়। এরপরে আমি নেক্সটে যাব, তার আগে এখানে দেখেন আমরা উপরে যে বাজেট দিলাম, আমার 1000 টাকা বাজেট এবং এই 10 দিন অ্যাড রান করবো, সেই ক্ষেত্রে আমি প্রতিদিন 6500 থেকে 19,000 মানুষের কাছে রিচ করতে পারি, এবং আমার পেজে ডেইলি বেসিসে 159 থেকে 459 পর্যন্ত লাইক আসতে পারে। এটা কিন্তু এস্টিমেটেড হিসাব, সম্ভাব্য, এগুলো ফিক্সড কোনো হিসাব না, বাট এরকম আপনি পাবেন। সো এরপরে আমি নেক্সটে গেলাম, মানে আমি আমার থার্ড স্টেপে আসলাম, যেটাকে বলা হচ্ছে আমার অ্যাড, বা ওই যে একটু আগে যেটা বললাম আমি, অ্যাড ক্রিয়েটিভ। সো ফার্স্ট স্টেপ কি ছিল, ক্যাম্পেইন। সেকেন্ড স্টেপ কি ছিল, অ্যাডসেট। থার্ড স্টেপ কি আমার অ্যাডের, আমার ক্রিয়েটিভ অপশন। সো এখানে আমার ফেসবুক পেজ আগে থেকে আমি সিলেক্ট করছিলাম, সেটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে হচ্ছে অ্যাড সেটআপ। তো আপনি মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস, এটা রেকমেন্ডেড তারা বলে এটাকে মার্ক করে দিবেন, যেগুলো ফেসবুক রেকমেন্ড করে সেগুলো সেভাবে রাখাটাই বেটার। এরপরে আমি এখানে অ্যাডের কি দিব, ইমেজ বা ভিডিও কিছু একটা দিতে হবে, তাই না? সো আমি এখানে একটা ইমেজ বা ভিডিও আপলোড করতে পারবো। তো সাপোজ আমি একটা ইমেজ আপলোড করব। তো ইমেজ আপলোড করার জন্য আগে থেকে যদি কোনো ইমেজ আপনি সিলেক্ট করে থাকেন, সেগুলো এখানে পাবেন। আর যদি আপনি আপলোড করতে চান, আপনি এখানে আপলোডও করতে পারবেন আপনার কম্পিউটার থেকে।
ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, ধরেন যে আমি এখান থেকে একটা ইমেজ নিলাম, সাপোজ এই ইমেজটা আমি নিলাম এখানে। ইমেজের যে সাইজটা আছে সেই সাইজটা 1080 x 1080 নিলে ভালো হয়। এর থেকে বেশি রেজুলেশনও নিতে পারেন, যেমন এখানে একটা 2048 x 2048 আছে, সেটাতেও করা যাবে। তো এটা যদি আমি নেই, এটা হচ্ছে 1200 x 1600। সো এখানে আবার একটু প্রবলেম আছে, এটা কয়েকটা জায়গায় যাবে না। এটা দেখেন একদম পারফেক্টলি সব জায়গায় যাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা একটু লম্বা ইমেজ তো, এটাকে আমি নিলাম আপাতত। নেওয়ার পরে ইমেজটা এখানে চলে আসছে। এরপরে এটাকে আপনি চাইলে এডিট করতে পারবেন। দেখেন এই যে এডিট মিডিয়া, এডিট মিডিয়াতে যদি যান, এখানে দেখা যাচ্ছে যেটা অরিজিনাল যেভাবে আছে সেভাবে রাখতে পারবেন। স্কোয়ার করা যাবে, হরিজন্টাল করা যাবে। তো আমি এটাকে অরিজিনাল রাখলাম। স্কোয়ার রেকমেন্ড করতেছে, ওকে, স্কোয়ার রেকমেন্ড করতে সমস্যা নেই, এটাকে আমি স্কোয়ারও রাখতে পারি এবং সেভ করলাম। তাদের যেটা রেকমেন্ড করে সেটাতে রাখলে সব থেকে বেস্ট রেজাল্টটা পাওয়া যায়। এরপরে আপনি এখানে অ্যাডের কি থাকে, একটা আর্টিকেল বা টেক্সট বা হেডলাইন থাকে না, যেমন আমরা কন্টেন্ট লিখছিলাম না, প্রথমে কি থাকে, ট্যাগলাইন থাকে, ছোট ডেসক্রিপশন থাকতে পারে, বিভিন্ন সিটিএ থাকতে পারে, রেফারেন্সেস থাকতে পারে, হ্যাশট্যাগ থাকতে পারে, তাই না? সো এখানে ধরেন যে আমরা একটা ট্যাগলাইন লিখবো। সাপোজ এখানে ট্যাগলাইন লিখে দিই, যেমন ওকে, আমাদের ওয়েবসাইটে সাপোজ গেলাম, যেমন এটা আমার একটা ট্যাগলাইন বা একটা হেডলাইন। সো এটাকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম। আপনি বাংলায় বা ইংলিশে যেভাবে আপনার মন চায় আপনি লেখেন। এখানে আপনি যে লেখাটা লিখতেছেন এটা কিন্তু এই যে এখানে চলে আসছে ডান দিকে দেখেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনি চাইলে এখানে আরো অনেক কিছু দিতে পারেন। তো আমি এখানে চাইলে আমার ওয়েবসাইটের জন্য প্রমোশন করতে পারবো, আমি চাইলে আমার গ্রুপের জন্য প্রমোশন করতে পারবো। আপনাকে শুধু কি করতে হবে, সেই লিঙ্ক গুলো দিয়ে রাখতে হবে। আপনি এখানে বলতে পারেন যে জয়েন আওয়ার অফিসিয়াল গ্রুপ। সো ধরেন যে এখানে আমি আমার গ্রুপের লিঙ্কটাও দিব। একসাথে অনেকগুলো কাজ করতে পারবো আমরা। এরপর দিলাম এনরোল নাও। আমাদের যে কোনো কোর্সেও যে কেউ চাইলে ভর্তি হতে পারে। আর এরপরে সাপোজ আমি একটা হ্যাশট্যাগ দিলাম, যেমন আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং হ্যাশট্যাগ কি, হ্যাশট্যাগ SRDMIT। আমাদের সাথে যায় কোন হ্যাশট্যাগ গুলো, ডিজিটাল মার্কেটিং, যেগুলো আমাদের সাথে রিলিভেন্ট হ্যাশট্যাগ, ফ্রিল্যান্সিং। এই হ্যাশট্যাগ গুলো ইউজ করলে কি হবে, ফেসবুকও বুঝতে পারবে যে আমাদের অডিয়েন্সটা কিরকম হওয়া উচিত। তাহলে অ্যাডভার্টাইজমেন্টের টার্গেটটা অটোমেটিক্যালি ওরকম হয়ে যাবে, এবং এই টাইপের হ্যাশট্যাগ গুলো দিয়ে বা এই রিলিভেন্ট কিওয়ার্ড দিয়ে যখন কেউ সার্চ করবে আমাদেরটা আসার একটা চান্স থাকতে পারে। তবে অবশ্যই কন্টেন্টটা কি হবে, এসইও অপটিমাইজড হলে সব থেকে বেটার হয়। সো এখানে দেখেন আমি জাস্ট নর্মালি একটা কন্টেন্ট এখানে লিখলাম, সিটি অ্যাড করছি, হ্যাশট্যাগ দিয়ে রাখছি। এখন আপনি যদি এই অ্যাডের প্রিভিউটা দেখেন, নিচের দিকে আসলে দেখতে পারবেন এই যে প্রিভিউ চলে আসছে। সো আমি এটাকে অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করব এবং আপনাদেরকে দেখাবো। সো একজন অডিয়েন্স যখন এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখবে, সে কিন্তু অনেকভাবে দেখতে পারে। যেমন ফেসবুকের যে নিউজ ফিড আছে সেখানে এরকম ভাবে যাবে, এবং যখনই সেই লাইক বাটনটাতে ক্লিক করবে, পেজে একটা করে লাইক বা ফলোয়ার কাউন্ট হবে। যাদের পেজে শুধু ফলো হয় তাদের এখানে ফলো চলে আসবে, যখনই কেউ ফলোতে ক্লিক করবে পেজে ফলোয়ার কাউন্ট হয়ে যাবে। আর যাদের পেজে লাইক ফলোয়ার দুইটাই আছে, লাইকে ক্লিক করলে অটোমেটিক ফলোয়ার বাড়বে। নিচের দিকে দেখেন এখানে লাইক কমেন্ট শেয়ার আছে, এটা কিন্তু পেজের লাইক না, এটা হচ্ছে ওই পোস্টের উপরে যদি কেউ লাইক কমেন্ট শেয়ার করে সেটা। আর এটা হচ্ছে আমার পেজ লাইক। এরপর ফেসবুক মার্কেট প্লেস, সেখানে এভাবে আসবে। ভিডিও ফিড যেটা আছে সেখানে সেখানে এভাবে আসবে। আর সার্চ রেজাল্ট, অনেকে আছে না যে ফেসবুকে সার্চ করে, তখন এরকম ভাবে আসবে আমাদের পেজটা লাইক করার জন্য। সো এটা হচ্ছে আমার অ্যাডভান্স প্রিভিউ বা আমার অ্যাডের প্রিভিউ। এখন আপনি চাইলে এই প্রিভিউটাকে আবার শেয়ার করতে পারেন। এখানে দেখেন শেয়ার অপশন আছে, শেয়ার লিংক, লিংক শেয়ারিং যদি অন করে দেন, কতদিনের জন্য অন করবেন, সাপোজ 30 দিন। আপনি আপনার যে ক্লায়েন্ট আছে তার সাথে যদি শেয়ার করতে চান আপনার এই কপিটা, এটাকে আমরা অ্যাড কপি হিসাবে বলতে পারি বা আমার অ্যাড ক্রিয়েটিভ হিসাবে বলতে পারি। সো এটাকে আমি যদি
শেয়ার করি, তাহলে সেই যার সাথে শেয়ার করব সেও দেখতে পারবে। অথবা এরকম ভাবে যদি আপনি না নেন, আপনি জাস্ট স্ক্রিনশট নেবেন যে আমার এরকম ভাবে অ্যাডের কন্টেন্টটা আমি দিচ্ছি, আমার এরকম একটা ইমেজ রাখতেছি বা ভিডিও রাখতেছি। তো ক্লায়েন্ট যদি পছন্দ করে, ঠিক আছে, তাহলে আপনি অ্যাডটাকে পাবলিশ করে দিতে পারবেন। এখন কি হবে, আর কিছুই করতে হবে না, জাস্ট আপনি অ্যাডটাকে যদি পাবলিশ করে দেন, অ্যাড পাবলিশ হয়ে যাবে। তবে যারা আপনাদের এখন প্রথম অবস্থায় আছেন, কোনো পেমেন্ট মেথড আপনাদের নাই, আপনাদের এখন হয়তোবা পাবলিশ করতে নাও দিতে পারে, বাট প্র্যাকটিসের জন্য আপনি এই পর্যন্ত করতে পারেন, বা পাবলিশ করলেও মানে টাকা পয়সা কাটবে এরকম কোনো কিছু না, ঠিক আছে। তো আমি যদি প্রথম ভাবে আবার জিনিসটা দেখাই, একটু দেখেন। ফার্স্ট স্টেপে আসছিলাম, এখানে এসে কি করছি, কিছুই করিনি। সেকেন্ড স্টেপে আসছি, এখানে আমরা কি করছি, আমরা বলতেছিলাম যে আমি এই অ্যাডটাকে কি চাচ্ছি, কি চাচ্ছি, পেজ লাইক। আমি চাইলে অন্য কাজও করতে পারবো, এটা আমার উপর ডিপেন্ড করে। এরপরে এখানে আমি আমার পেজটা সিলেক্ট করছি। অবশ্যই যেই পেজ আপনার প্রোফাইলে আছে বা আপনার প্রোফাইলের আন্ডার আছে, সেই পেজটা আপনি এখানে পাবেন। এরপরে বাজেট শিডিউলিং, এখানে দেখতে পাচ্ছি আমরা কত টাকা বাজেট দিব, কিরকম শিডিউল করবে, এগুলো অবশ্যই ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিতে হবে। আর নিজের জন্য কাজ করে যখন করবেন, তখন তো আপনি নিজেই সব জানেন। এরপরে এখানে কি আছে, অডিয়েন্স টার্গেটিং। তো অডিয়েন্স টার্গেটিংটা এখন ফেসবুক বাই ডিফল্ট ভাবে তারা বলতেছে যে এটা আমাদের উপর ছেড়ে দেন, আমরা অটোমেটিক্যালি সেই কাজটা করব। কি বলছে, আওয়ার অ্যাড টেকনোলজি অটোমেটিক্যালি ফাইন্ডস ইউর অডিয়েন্স, ইফ ইউ শেয়ার অ্যান অডিয়েন্স সাজেশন, উই উইল প্রায়োরিটাইজ অডিয়েন্সেস ম্যাচিং দিস প্রোফাইল বিফোর সার্চিং মোর ওয়াইডলি। সো আপনি যদি নিজে অডিয়েন্স টার্গেটিং করেন, তখন আপনার অডিয়েন্সটাকে তারা প্রায়োরিটি দিবে। প্লেসমেন্টটাও তারা চেঞ্জ করে ফেলছে, আগে প্লেসমেন্ট এরকম ছিল না। প্লেসমেন্টটা তারা বলতেছে কি, যেটা আমাদের উপর ছেড়ে দেন, আপনি আপনাকে কিচ্ছু করতে হবে না। এরপর আপনি যখন কন্টেন্ট দিবেন, দেখেন এই জায়গাটা হলো সব থেকে মেইন। আপনি যতই টার্গেটিং করেন, যাই করেন, হাবিজাবি করেন, কন্টেন্টটা যদি এঙ্গেজিং না হয়, তাহলে আপনার অ্যাডভার্টাইজমেন্টের কস্টিং বেড়ে যাবে। এমন আপনাকে কন্টেন্ট দিতে হবে যেটা মানুষ খাবে, মানুষের আগ্রহ থাকবে। সো মানুষ যেই কন্টেন্ট খায়, আপনাকে সেই কন্টেন্ট কিন্তু দিতে হবে। তাহলে আপনার কস্টিং কমে যাবে, অ্যাডের রেজাল্ট ভালো হবে, অ্যাড গুলো র্যাঙ্ক করবে। তো অনেকে বলে না, এর আগের দিনে যেমন আমি বলছিলাম, একটা স্লাইড আপনাদেরকে দেখাইছিলাম। সো স্লাইডটা আমি আজকে আবারও দেখাই আপনাদেরকে। আমরা যখন একটা অ্যাড র্যাঙ্ক করি, অ্যাড র্যাঙ্কের ক্ষেত্রে কি হয়, অ্যাড র্যাঙ্কস ইকুয়ালস টু আমার সিপিসি বিডিং ইনটু কোয়ালিটি স্কোর। তো কোয়ালিটি স্কোরের মধ্যে কি কি পড়ে, যেটা এখানে বলা ছিল, অনেকে হয়তো বা দেখছেন, দেখেননি। কোয়ালিটি স্কোরের মধ্যে কি আছে, দিস ইজ এ ম্যাট্রিক টু ডিটারমাইন হাউ রিলিভেন্ট অ্যান্ড ইউজফুল ইউর অ্যাড ইজ টু দ্য ইউজার। ইউজারের কাছে অ্যাডটা কতটুকু ইউজফুল, ইউজার অ্যাডটাই কিভাবে নিচ্ছে। কারণ একটা অ্যাডভার্টাইজমেন্ট যখন আপনি রান করেন, এরপর ফেসবুক সেটা অনেকজনকে দেখায়, এবং প্রথমে আপনার অ্যাডটা ইউজারদের কাছে যত ভালো লাগে, সেই অ্যাডের র্যাঙ্কিংটা তত ভালো হওয়ার চান্স থাকে। এরপর কি বলছে, কম্পোনেন্টস আর সিটিআর। সিটিআর মানে ক্লিক থ্রু রেট, এটা সিটিআর সম্পর্কে পরে জানবেন। রিলিভেন্স অ্যান্ড ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ বলতে যেখানে ইউজাররা যাবে, ধরেন একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখছেন, সেটাকে একটা ল্যান্ডিং পেজ বলা হচ্ছে। তো অনেক সময় দেখা যায় ল্যান্ডিং পেজ আমার লোডিং নিচ্ছে 10 ঘন্টা ধরে, তাহলে কিন্তু সেটা নেগেটিভ পয়েন্ট। তো এই সব কিছু বিষয়ের উপরে কোয়ালিটি স্কোর ডিপেন্ড করে। দা হায়ার ইউর কোয়ালিটি স্কোর, দা বেটার। সো আশা করি এতদিন যারা বোঝেন নাই কোয়ালিটি স্কোর গুলো, এখন বুঝতে পারতেছেন। এছাড়াও আমার এটা টার্গেটিংটার উপর ডিপেন্ড করে। কোয়ালিটি স্কোর অবশ্যই টার্গেটিং এর উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমি যদি এখন আমাদের টার্গেটিংটা দেখাই, তাহলে আপনাদের জন্য একটা সুবিধা হবে। সো আমি এখানে আসলাম, আসার পরে এই যে টার্গেটিংটা আছে না, এখানে ক্লিক করব। কি করব, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এখানে গেলাম, ইউজ অরিজিনাল। ওকে, এই যে আমার অডিয়েন্স আসলো, আসলো। এখন দেখেন তারা কি বলতেছে, যে ইউজ অ্যাডভান্টেজ অডিয়েন্স। আপনি অ্যাডভান্টেজ অডিয়েন্সটাকে ইউজ করেন, এতে করে আপনার 33% লোয়ার কস্ট হয়ে যাবে ফেসবুকের রেকমেন্ডেশন। তো যাই হোক, আমরা এখানে আসতেছি। কাস্টম অডিয়েন্স যেটা আছে, এখানে আপাতত কাজ নাই, এখানে রিটার্গেটিং এর কাজ করে। লোকেশন, আপনার বিজনেসের জন্য একটা টার্গেটেড লোকেশন থাকে, তাই না? ধরেন যে আপনি এসআরটিএমএট এর জন্য একটা অ্যাড রান করবেন।
তো এসআরডিএমআইটির লোকেশন কিন্তু পুরো বাংলাদেশ, কারণ বাংলাদেশের সবাই আমাদের এখানে কোর্সটা করে। বাট যদি আপনি কোনো একটা লোকাল বিজনেস করেন, বা আপনার বিজনেসে যদি পরিধি কম থাকে, বাজেট কম থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু যেখানে আপনার অডিয়েন্স বেশি আছে সেখানে আপনি টার্গেট করতে পারেন। সো লোকেশনটাকে আমি এখানে এডিট করতে পারি। এডিট করে আমি যদি এখানে এটাকে ক্রস দেই, ধরেন যে আপনার লোকেশন হচ্ছে শুধুমাত্র রংপুর, আপনার বিজনেসটা রংপুরের উপর বেস করে, তাহলে আপনি এখানে কি করবেন, এখানে রংপুর লিখবেন, সার্চ করবেন, বা রংপুর সিটি লিখলাম। তো রংপুর সিটি যখন আমি লিখলাম, তখন দেখেন এই যে রংপুর সিটি, রংপুর সিটি কর্পোরেশন বেশ কয়েকটা আসছে। তো যেটা আপনার কাছে রিলেভেন্ট মনে হচ্ছে সেটাকে আপনি দেন। এবং এখানে দেখতে পাচ্ছি যে রংপুর ডিভিশনের বা রংপুর সিটির আশেপাশের কতটুকু, 40 বর্গ কিলোমিটার স্কোয়ার এরিয়াকে টার্গেট করে ফেলছে। এখন আপনি ছেলেটাকে কমা বাড়া করতে পারবেন, মিনিমাম 17 এবং ম্যাক্সিমাম 80। তাহলে কি হচ্ছে, এটাকে একটু জুম ইন বা জুম আউট করতে পারেন আপনি, যে দেখেন এখানে জুম আউট জুম ইন করার জায়গা আছে। সো এই যে স্কোয়ার এরিয়াটা, এই পুরো এরিয়াতে যারা ফেসবুক বা মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম ইউজ করবে, তাদের কাছে আপনি অ্যাডভার্টাইজমেন্ট গুলো পৌঁছে দিতে পারবেন। ওকে, এরপরে আপনি চাইলে এখানে আরো অডিয়েন্স অ্যাড করতে পারেন। যেমন আপনি এখানে অডিয়েন্স দিলেন হচ্ছে রাজশাহী। সো রাজশাহী আসার পরে ধরেন যে রাজশাহী সিটি দিলাম। এই দেখেন রাজশাহী সিটি সেন্টার, রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ, রাজশাহী সিটি। তো রাজশাহী সিটিকে আমি দিলাম এখানে, এবং রাজশাহী সিটি প্লেস এর আশেপাশের ধরেন আমি 20 কিলো দিলাম, বা 21 কিলো দিলাম, ঠিক আছে। এই দেখেন, তো রংপুর এবং রাজশাহী এই দুইটা এখন আমার কি হলো, লোকেশন হলো। আপনি চাইলে এইভাবে আরো লোকেশন অ্যাড করেন, সমস্যা নাই কোনো। আপনি 10টা 20টা যা মন চায় লোকেশন অ্যাড করেন। এখন যদি আপনি কোনো লোকেশনকে বাদ দিতে চান, যেমন আমরা যদি এরকম চিন্তা করি যে আমি পুরা বাংলাদেশকে টার্গেট করব। সো বাংলাদেশ লিখলাম এখানে, পুরো বাংলাদেশকে আমি টার্গেট করব কিন্তু কয়েকটা জায়গা বাদে। তাহলে এখানে দেখেন ইনক্লুডের জায়গায় এক্সক্লুড আছে। এখন ধরেন যে আমি রংপুর সিটিকে এক্সক্লুড করে দেবো, আমি চাই না রংপুরের কেউ আমার অ্যাড দেখো, তাহলে রংপুর সিটিকে আমি এক্সক্লুড করে দিলাম। তাহলে পুরো বাংলাদেশের সবাই আপনার অ্যাড দেখবে, শুধু যারা রংপুরে থাকবে তারা দেখতে পারবে না। তো এই যে আমার টার্গেটিং এর বিষয়গুলো, এগুলো কি আমি অর্গানিক ভাবে পাবো, বলেন? পাবো না। তো এই জন্য অ্যাডভার্টাইজমেন্টের দরকার আছে। তো এইভাবে আপনি টার্গেটিং করতে পারেন। এখন ইনক্লুড আবার করি, যদি কোনো লোকেশন আপনি খুঁজে না পান, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি এখানে জুম করে করে দেখবেন। সাপোজ এখানে বগুড়া আছে, হ্যাঁ, এই যে বগুড়া। তো বগুড়া এর আশেপাশে একটা জায়গা আছে গাবতলী, এই যে বগুড়ার গাবতলী নামে একটা জায়গা আছে, উপশহর নামে জায়গা আছে, যারা বগুড়ায় থাকেন তারা জানেন। সো এখানে আমি যদি চাই যে শুধু এই উপশহর জায়গাটাকে আমি টার্গেট করব, বা এই যে গাবতলী জায়গাটা যে আছে না, এই গাবতলীটাকে আমি টার্গেট করব, কিভাবে করব, সার্চ দিয়ে আনতে পারি। বাট অনেক সময় সার্চ করলে অনেক কিছু আসে না। সেই ক্ষেত্রে কি করবেন, এই যে ড্রপ পিন নামে যে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে এই পিনটা এখানে ড্রপ করে দিবেন, ফালাই দিবেন। পিনটাকে ফালাই দিলাম। এখন কি হলো, দেখেন বগুড়া গাবতলী এর আশেপাশের কিছুটা জায়গা জুড়ে আমি অ্যাড দেখাতে পারতেছি। এখন আপনি চাইলে এখানে এই দেখেন, এটা হচ্ছে আপনার বগুড়া গাবতলী। সো এর আশেপাশে কতটুকু জায়গায় আপনি অ্যাড দেখাবেন বা অ্যাড দেখাবেন না, সেটা আপনি এখানে নির্ধারণ করতে পারবেন। যেমন এর আশেপাশের 5 স্কোয়ার কিলোমিটার বা মাইল যেটা থাকুক সেটা সমস্যা না, এইটুকু জায়গাতে শুধু আমি অ্যাড দেখাবো। তাহলে এটা হচ্ছে আমার টার্গেটেড এরিয়া বা লোকেশন। সো এটা হচ্ছে আপনার কিরকম বিজনেস, আপনার ক্লায়েন্টের কি চাহিদা, সেই অনুযায়ী আপনি এই কাজটা করবেন। তো আমি আশা করি বিষয়টা বুঝাতে পারছি, না বুঝার এখানে কোনো কারণ নাই। যারা ক্লাস মনোযোগ দিবে না তারাই বুঝবে না। সো আমি এখানে বাংলাদেশ লিখে সার্চ করলাম, আমি পুরা বাংলাদেশটাকেই দিব। ওকে, সো এটা হচ্ছে আমার টার্গেটেড এরিয়া। এখন আপনার আপনার যারা অডিয়েন্স তাদের এজ কেমন, এসআরডিএমের এজ কারা হবে, 18 থেকে 65 যারা, তারা কি সবাই এসআরডিএমের ভর্তি হবে বা এরকম আগ্রহী না? কারণ আমাদের একটা লিমিটেশন আছে যে যারা 18 থেকে 30 35 তারাই কিন্তু আমাদের
এসআরডিএমএটিতে বেশি ভর্তি হয়। আমাদেরকে ম্যাক্সিমাম অডিয়েন্সটা নিয়ে চিন্তা করতে হয়, মিনিমামটা না। সো আপনি এখানে 18 এর নিচেও যাইতে পারবেন, বাট সেই ক্ষেত্রে 18 নিচে আসলে আবার টার্গেটিং করা যায় না। যেমন আমি যদি 13 দেই, এই ক্ষেত্রে আমার টার্গেটিংটা আবার সব জায়গায় যায় না, এটা ওয়ার্নিং দিয়ে রাখবো। তো এই ক্ষেত্রে 18টা দেওয়াটাই সেফ। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার। জেন্ডারে যদি আপনি আসেন, আপনি যদি বলেন যে না আমি শুধু যারা মেন আছে তাদেরকে দিব, যারা ফিমেল বা ওমান তাদেরকে আমি অ্যাড দেখাবো না, তাহলে আপনি মেনকে সিলেক্ট করবেন। তাহলে কি হবে, পুরো বাংলাদেশে যারা থাকতেছে, যাদের বয়স 18 থেকে 35 বছর এবং মেন, তারাই শুধুমাত্র আপনার অ্যাডভার্টাইজমেন্টে দেখবে। আর যদি আপনি অল দেন তাহলে সবাই দেখবে। এরপরে কি, ডিটেল টার্গেটিং। এইটাই হলো আপনার টার্গেটিং। টার্গেটিংটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। ইন্টারেস্ট মানে তো আপনি বুঝতেই পারতেছেন যে কার কোন বিষয়ে ইন্টারেস্ট। বিহেভিয়ার মানে কি, আপনার ফেসবুক ইউজ করার যে বিহেভিয়ারটা, সেটা কিন্তু ফেসবুক মনিটর করে। ডেমোগ্রাফিকে কি থাকে, আপনার এডুকেশন, ফিনান্সিয়াল কন্ডিশন, আপনার রিলেশনশিপ, ফেসবুক কিন্তু সবই জানে। কারণ ফেসবুকের ডাটা অ্যানালাইসিস টিম আপনার সবকিছু ডাটাই কালেক্ট করে। সো এখন দেখেন, আমি যদি এখানে টার্গেট করি, সবার আগে ধরেন আমি টার্গেট করছি যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে আগ্রহী, তাদেরকে আমি অ্যাড দেখাবো। তাহলে আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করব। সবকিছু সার্চ করলে যে আসবে এরকম না, কিছু কিছু আসবে, কিছু কিছু আসবে না। যেগুলো আসবে সেগুলো আমি নিচ্ছি। সো ডিজিটাল মার্কেটিং এখানে আসছে। আসার পর দেখেন, এখানে যখন আমি একটা জিনিস সার্চ করতেছি, তখন আবার কিছু ক্যাটাগরি আছে। যেমন এই যে ডিজিটাল মার্কেটিং, এটা কি ইন্টারেস্ট, এখানে দেখেন ইন্টারেস্ট লেখা আছে। মানে কি, মানেটা হচ্ছে যাদের ইন্টারেস্ট ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিষয়ের উপরে, তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। তারপর এটাকে দেখেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, এটা কি জব টাইটেল, যারা এই টাইপের জব করতেছে। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, এটা কি এমপ্লয়ার, বিভিন্ন এমপ্লয়ীদের। সো এখানে আরো অনেকগুলো আছে, সবগুলো তো আপনার সাথে যাবে না। যেগুলো আপনার সাথে যায়, যেমন ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট, এটা আমার সাথে যায়। সো এটাকে আমি টার্গেট করলাম। এতে করে কি হলো, যারা বাংলাদেশে থাকে, 18 থেকে 35 বছর বয়স, মেল ফিমেল সবাই, এবং যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে শুধুমাত্র আগ্রহী, তাদের কাছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা যেন যায়। এটা আমি কাকে বললাম, ফেসবুককে বললাম। এটা হচ্ছে আমার টার্গেটিং। এখন আপনি যদি বলেন যে যারা ফ্রিল্যান্সিং নিয়েও ইন্টারেস্টেড, তাদেরকেও আমি টার্গেট করবো। দেখেন এই যে ফ্রিল্যান্সার কেরিয়ার আসছে না, এটাকেও আপনি টার্গেট করলেন। এতে করে কি হলো, আপনার অডিয়েন্সটা খুবই স্পেসিফিক হচ্ছে। আবার খুব স্পেসিফিক যখন আপনি টার্গেটিং করেন, তখন আবার রেজাল্ট একটু কম বেশি হইতে পারে। তো পজিটিভ নেগেটিভ সবই আছে, বাট পজিটিভ সাইডটাই বেশি। এরপরে ধরেন যে আপনি সার্চ করলেন এবং এখানে আপনি অডিয়েন্সকে আরো বাড়াবেন, সেই ক্ষেত্রে এক্সক্লুড করতে পারেন। ন্যারো মানে অডিয়েন্সকে আপনি কমাই দিবেন বা নেগেটিভ অডিয়েন্স। তো এখন আমি এখানে যদি খেয়াল করি যে ব্রাউজ বা সাজেশন, যখন আপনি একটা মেইন অডিয়েন্সকে এখানে টার্গেট করে ফেলবেন, সাজেশনে কি হবে, ওর রিলিভেন্ট যতগুলো অডিয়েন্স আছে সেগুলো অটোমেটিক্যালি চলে আসবে আপনার কাজকে সহজ করার জন্য। তো ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর রিলেভেন্ট কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেলফ এমপ্লয়মেন্ট, অ্যাডভার্টাইজিং, এন্টারপ্রেনারশিপ, ফ্রিল্যান্সার মার্কেটিং, দেখেন সব চলে আসছে। এবং একটা নতুন কি এখানে, স্মল বিজনেস ওনার, এটা কি বিহেভিয়ার। বিহেভিয়ার মানে কি, যারা এটা বিহেভ করে, স্মল বিজনেস ওনার টাইপের কাজ করে, তারা কিন্তু আপনার অডিয়েন্স হইতে পারে। সো ইন্টারেস্ট, বিহেভিয়ার, জব টাইটেল, এরকম বেশ কিছু আপনি এখানে কিওয়ার্ড পাবেন। এগুলো সবগুলোই কি আপনার অডিয়েন্স। এছাড়া আপনি এখানে সাপোজ এখান থেকে আমি স্মল বিজনেস ওনার, বা সাপোজ ধরেন যে ইনকাম, ঠিক আছে, এটাকে দিলাম। যারা ইনকাম রিলেটেড বিষয়ের প্রতি ইন্টারেস্টেড তাদেরকে দিলাম। এরপর হচ্ছে আমার এখানে ব্রাউজ। ব্রাউজটাতে কি হবে, আপনি ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার আরো ডিটেলসে দেখতে পারবেন। সো ডেমোগ্রাফিকে যদি যান, এই ক্যাটাগরির ভিতরে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। যেমন দেখেন এডুকেশন, এডুকেশন লেভেল, ইউনিভার্সিটি, আন্ডার গ্রাজুয়েট ইয়ার। সো এডুকেশন লেভেলে যদি ক্লিক করেন, এখন দেখেন অ্যাট হাই স্কুল, অ্যাট ইউনিভার্সিটি। ধরেন যে যারা ইউনিভার্সিটিতে পড়তেছে, আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন ফেসবুক কিভাবে জানে, কারণ আপনার আপনার প্রোফাইলে দেন না যে স্টাডিজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, স্টাডিজ অ্যাট নর্থ সাউথ ইউনিভার্সিটি, এরকম দেই না আমরা। সো এটা এভাবে বোঝা যায় তারা। তো অ্যাড ইউনিভার্সিটিকে যদি আমি মার্ক করি, তাহলে কি হচ্ছে, যারা ইউনিভার্সিটিতে পড়তেছে তাদেরকে আমি টার্গেট করতেছি। যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট,
তাদেরকেও আপনি সেটা টার্গেট করতে পারবেন। এই যে টার্গেটিং এর সিস্টেমটা, এটা কি পুরোটা আপনাকে বুঝতে হবে, বুঝে তারপরে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলবে না যে আপনি এই ধরনের টার্গেট করেন। ক্লায়েন্ট বলতেও পারে, বাট বেশিরভাগই বলবে না, কারণ ওরা তো নিজে এত কিছু বুঝে না। এরপরে আপনি এখানে ইন্টারেস্ট দেখতে পারবেন, কোন বিষয়ের প্রতি কার ইন্টারেস্ট, তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। যেমন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিতে যদি আসি আমরা, এরপর দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে এখানে। যেমন আমার এখানে হায়ার এডুকেশন, মার্কেটিং, অনলাইন, অনলাইনের ভিতরে দেখেন ইমেল মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, অনেক কিছু আছে না? তো এগুলোকে আপনি টার্গেট করতে পারেন। এখন কথা হচ্ছে যে স্যার আমরা কি অনেকগুলো টার্গেট করবো না খুব স্পেসিফিক টার্গেট করব? যত স্পেসিফিক টার্গেট করবেন ততটাই ভালো। আর যদি অনেক টার্গেটিং আপনার করতে হয়, তার থেকে না করাটাই বেটার। তার থেকে ফেসবুকের উপর টার্গেটিং ছাড়া দেন, তারাই আপনার জন্য ভালো টার্গেটিং অডিয়েন্স বের করে নিয়ে আসবে। সো এটা হচ্ছে আমার কি, অডিয়েন্স টার্গেটিং। এরপরে এখানে নিচে একটা অপশন আছে, রিচ পিপল বিয়ন্ড ইউর ডিটেল টার্গেটিং হোয়েন ইটস লাইকলি টু ইমপ্রুভ পারফরমেন্স। তো এটা যদি দেই তাহলে কি হবে, অনেক সময় দেখা যায় যে আমরা কোনো একটা অডিয়েন্স হয়তো মিস্টেক করে ফেলি, এটা এই রিস্কটা থাকে না। এটা যদি আমি দিয়ে দিই তাহলে কি হবে, আমরা যে অডিয়েন্সটাকে দিলাম এর আশেপাশে রিলেভেন্ট অডিয়েন্সটাকেও তারা টার্গেট করে ফেলবে। এরপরে আপনি এই অডিয়েন্সটাকে চাইলে সেভ করতে পারেন, সেভ করলে একটা নাম দিতে পারবেন, নাম নাও দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। শেষ। এটা হচ্ছে আপনার টার্গেটিং সিস্টেম। এরপর আপনি নেক্সট স্টেপে আসেন। আপনার এখানে কন্টেন্ট যেটা আপনার দিতে মন চায়, কন্টেন্ট আপনি দেন, ইমেজ দেন, ভিডিও দেন, এখানে আপনি টেক্সট লিখেন, লিংক দেন। যেহেতু এটা একটা পেজ লাইক অ্যাডভার্টাইজমেন্ট, সো এখানে কোনো বাটন দেওয়া যায় না। বাই ডিফল্ট একটা পেজ লাইক বাটন ক্রিয়েট হয়ে যায়। নেক্সট দিনে অন্য একটা অ্যাডভার্টাইজমেন্টও দেখবো। তো এই হচ্ছে আমার একটা ওভারঅল অ্যাড ক্রিয়েট করার সিস্টেম। এখন আপনারা যদি বলেন এটাকে পাবলিশ করে দেখাতে, ঠিক আছে দেখাচ্ছি পাবলিশ করে। আপনাদের পাবলিশ করার দরকার নেই, এই পর্যন্ত এসে প্র্যাকটিস করলেই হবে। আর যেটা করবেন সেটা হচ্ছে যে স্ক্রিনশট নেবেন। যখন একটা হোমওয়ার্ক দেওয়া হবে প্রতিটা স্টেপের স্ক্রিনশট নেবেন। সো আমি ধরেন এটাকে পাবলিশ করলাম, কিভাবে পাবলিশ করবো, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে পাবলিশ হওয়া শুরু করবে, দেখেন এই যে পাবলিশিং 1 2 3, তিনটা স্টেপ, অ্যাড সেট, অ্যাড ক্যাম্পেইন, এটা পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হয়ে গেছে, এখন কি করতে হবে, এটা কেটে দিতে হবে, বাম দিকে উপর থেকে কেটে দেয় এটাকে। এখন আমরা যখন একটা অ্যাডের রেজাল্ট দেখি, এটা হচ্ছে আমার ক্যাম্পেইন অপশন, এখানে চলে আসছে আমরা। এখানেও তিনটে স্টেপে রেজাল্ট দেখতে পারি, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, একটা হচ্ছে অ্যাড। এখন আমি কোথায় আছি, অ্যাডের ভিতরে আছি। এখন আমি কোথায় যাব, ক্যাম্পেইনে চলে যাব। এটা হচ্ছে শুরুর স্টেপ। তো ক্যাম্পেইনে এসে দেখতে পারতেছি ক্যাম্পেইনটা শিডিউলড হয়ে গেছে। অ্যাড সেটে যখন যাব, অ্যাড সেটে দেখতে পারবো শিডিউলড হয়ে গেছে। অ্যাডে যখন যাব তখন দেখবো এটা প্রসেসিং হয়ে আছে। প্রসেসিং মানে কি, অ্যাডটা এখন রিভিউতে যাবে। একটা অ্যাডভার্টাইজমেন্ট যখন আপনি পাবলিশ করবেন, সেটা ফেসবুক প্রথমে রিভিউ করে, এবং রিভিউ করার পরে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো মেনে যদি আপনি একটা রান করেন, 24 ঘন্টার মধ্যে ওটা অ্যাক্টিভ করে রান করাই দিবে। আর যদি আপনি উল্টাপাল্টা কন্টেন্টের উপরে অ্যাড রান করেন, তাহলে কি হবে, আপনার অ্যাডটা তো রিজেক্ট করে দিবে এবং আপনার অ্যাড অ্যাকাউন্টও ডিসেবল করে দিবে। তো খুব সাবধান, অনেক কিছু দেখে শুনে কাজ করতে হবে। তো এটা দরকার নেই আমার, এটাকে আমি কি করব, ডিলিট করে দেব। যে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট যে কোনো সময় অফ করা যাবে, অন করা যাবে, এডিট করা যাবে। এই দেখেন এখানে এডিট করার জায়গা, আবার আমি সবকিছু এডিট করতে পারবো। ঠিক আছে, আগের মতো করে আবার কেটে দিতে পারবো। ক্যাম্পেইনে আসলাম, এটাকে আমি যে কোনো সময় অফ অন করতে পারবো। এখন কি হচ্ছে, অন হয়ে আছে, এটাকে এই যে অফ বাটনে ক্লিক করলাম, অফ হয়ে গেল, এটার পাবলিশ হবে না। এটাকে আপনি চাইলে আবার অন করতে পারবেন, জাস্ট এটা ক্লিক করবেন, অন হয়ে যাবে। একটা অ্যাডভার্টাইজমেন্টকে এডিট বারবার করবেন না, ওটাকে টাইম দিবেন 3 দিন, ওর মতো করে চলবে। এরপর আপনি বুঝতে পারবেন যে কেমন কাজ করতেছে। সো এটা আমার দরকার নেই, এটাকে আমি মার্ক করে ডিলিট করে দিচ্ছি। কারণ এটা যদি থাকে আমার টাকা খরচ হয়ে যাবে, তাই না, যেহেতু আমার এখানে কার্ড অ্যাড করা আছে। সো একটা পেজ লাইক অ্যাড কিভাবে রান করা যায়, আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি, তাই না? এখন আপনাদের অনেকগুলো কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো আমি দেখতেছি, তারপরে অন্য কিছু বলি। বলেন কি কোশ্চেন, আপনি চ্যাট বক্সে লিখেন। ক্লাস রিলেটেড কোশ্চেন করেন, যা বুঝাইলাম তা। যারা ভালো মতো করে ক্লাস করছেন তাদের কোনো কোশ্চেন থাকবে না। কপি কি বসে, অ্যাড কপি বলতে
বুঝায় যে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা ওই যে পুরো সেট আপ যেটা আছে সেই সেট আপটাকে বোঝায়, বা অনেকে অ্যাডের কন্টেন্ট দেখতে চায়, অ্যাডের ক্রিয়েটিভটা দেখতে চায়, এগুলো। আচ্ছা, কয়েকজনের অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল থাকতে পারে, সেই ডিজেবল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে সলভ করা যায় সেগুলোর উপর ক্লাস হবে, সমস্যা নেই। আচ্ছা, 5 মান্থের একটা লাস্ট রিভিউ দিলে ভালো হয়। স্যার, আমার কিছু কোশ্চেন ছিল, টেক্সট না বলে ডাইরেক্ট বলে সুন্দর করে বলতে পারতাম। আচ্ছা, আপাতত বলেন, এরপর সমস্যা হলে লাইভ সাপোর্টে যান। অ্যাড আইডিয়া কিভাবে খুঁজবো? কয়েকটা ক্লাস করেন, বুঝতে পারবেন। অ্যাকাউন্ট আপনাদেরকে ক্রিয়েট করতে হবে না, facebook.com/ads ম্যানেজারে গেলেই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সবার একটা ফেসবুক পেজ লাগবে, আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে সেই ফেসবুক প্রোফাইলের আন্ডারে একটা পেজ ক্রিয়েট করতে হবে, তাহলেই হবে। আর ফেসবুক পেজটা বিজনেসের মতো করলেই হবে, বা যে কোনো করতে পারেন, প্র্যাকটিসের জন্য নর্মাল একটা পেজ হলেই হবে। কার্ডের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে, কারণ কার্ডের অনেক বিষয় আছে এখানে, ওগুলো নিয়ে আমি পরে আলোচনা করতেছি। আমি জাস্ট একটা প্রসেস দেখালাম। সবাই বলতেছিলেন তো যে প্র্যাকটিস প্র্যাকটিস কেন হচ্ছে না, প্র্যাকটিস করে দেখালাম আর কি একটু। আচ্ছা, রেস্ট্রিকশনের বিষয় যেগুলো আছে সেগুলো হলো, এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাডস পলিসি, ফেসবুক অ্যাডস এর কিছু পলিসি আছে, হ্যাঁ। সেই পলিসি গুলো কি কি একটু দেখতে হবে আমাদেরকে। তো আপনাদেরকে আমি একটা লিংক দিচ্ছি, এই লিংকটা একটু আপনারা পড়বেন, 1 সেকেন্ড দাঁড়ান। আচ্ছা, আমি একটা ভালো ওয়েবসাইট খুঁজতেছি, একটু দাঁড়ান। একটা ভালো ওয়েবসাইট ছিল এখানে, খুঁজে পাচ্ছি না এখানে এটা। ওকে, সো এখানে একটু খেয়াল করেন, এখানে বেশ কিছু পলিসি আছে, বাট আরো ডিটেলস একটু পলিসি দরকার আমার। আচ্ছা, আমি আপনাদেরকে একটা লিংক দিচ্ছি চ্যাট বক্সে, এই লিঙ্কটা আপনারা একটু দেখেন, আর আপনারা যে কোশ্চেন গুলো করছেন সেগুলোর অ্যান্সার আমি দিচ্ছি। চ্যাট বক্সে একটা লিংক দিলাম, আহ, দুইটা লিংক দিলাম, এই লিংক দুইটা একটু দেখেন, একটু রিডিং পড়েন। ঠিক আছে, একটু রিডিং পড়েন। আমি 1 মিনিট পরে আপনার সাথে কথা বলতেছি, 2 মিনিট পরে কথা বলতেছি।
আচ্ছা, যাদের কোশ্চেন ছিল না তারা ওই আর্টিকেল দুটো রিডিং পড়েন, আর যে কয়টি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো একটু আমি দেখি। সো এখানে একজন, এটা অনেকে বলে যে ক্লাসের টপিকটা লিখে দিতে, ক্লাসের রেকর্ডিংটা যখন হয় ওটা ইচ্ছাকৃতভাবে দেওয়া হয় না, যাতে করে আপনারা পুরো ক্লাসগুলো ভালো মতো করে দেখেন। পেজ ভালো করে খুলবো কি করে, আর ওইটার মধ্যে সবার মতো ভিডিও আপ দিয়ে টাকা ইনকাম করব কি করে? আচ্ছা, ওটা হচ্ছে পেজ মনিটাইজেশন সিস্টেম। পেজ ক্রিয়েট করার সিস্টেমটা দেখবো আমরা। বিকাশ দিয়ে কি করা যাবে কেন না, কার্ডকে কি করা যাবে সেটা আমি বলবো। পেজ ক্রিয়েট আপনাদেরকে বিস্তারিতভাবে নেক্সট ক্লাসে দেখাই দেবো, সমস্যা নেই। স্যার 1,1200 টাকা দিয়ে কি, আচ্ছা স্যার 1,1200 টাকা দিয়ে কি 5 থেকে 7 দিনের জন্য অ্যাড রান করা যাবে? হ্যাঁ যাবে। 100 টাকা ডেইলি বাজেটও করা যাবে, সমস্যা নেই। যদি আগে থেকে পেজ থাকে তাহলে ভালো, সমস্যা নেই। আমার আইডিটা কি আবার ঠিক করা যাবে, মানে আগের মতো করা যাবে পেজের মতো করলে? এটা নিয়ে সাপোর্টে আসেন কালকে। ওকে, সো ফেসবুক পেজ এর উপর একটা বিস্তারিত ক্লাস দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, যখন আপনারা ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন আপনাদের কোনো কার্ড টার্ড কিছু লাগবে না। যদি নিজের বিজনেসের জন্য কাজ করেন তখন কার্ড লাগবে, ঠিক আছে। আচ্ছা, কার্ড কিরকম লাগবে আর পেজ ক্রিয়েট করা, এই দুইটাই হচ্ছে আপনাদের কোশ্চেন এখানকার। আচ্ছা, হুম, পেজ ক্রিয়েট করে দেখাবো, এটা নিয়ে অনেকগুলো কোশ্চেন আসছে। কিওয়ার্ড রিসার্চ, আপাতত কিওয়ার্ড রিসার্চের ওইভাবে দরকার নাই ইন ডিটেলস, যখন আমরা গুগল অ্যাডসটা দেখবো তখন। স্যার এসইও হলো অর্গানিক মার্কেটিং আর অ্যাডস হলো পেইড মার্কেটিং, তাই তো? তাহলে একজন বায়ার তো পেইড, অর্গানিক সব মার্কেটিং করবে। তাহলে আমি চাচ্ছি যে এসইও অ্যান্ড অ্যাডস মার্কেটিং করতে, এটার উপরে কিছু বলবেন। আচ্ছা, এই বিষয়গুলো হচ্ছে যে এখনই এত ডিটেলস এভাবে আপনাকে বোঝানো সম্ভব না, আপনি বুঝতে পারবেন। আপনি কয়েকটা ক্লাস করেন, 10টা ক্লাস অ্যাটলিস্ট হোক, সবকিছু নিজে বুঝতে পারবেন। ওল্ড পেজ দিয়ে কাজ করা যাবে, কোনো সমস্যা নেই। একজন আছে সাথে সাথে জুম অ্যাপে জয়েন হতে পারে না কেন? জানি না, এটা হয়তো বা আপনাদের দিক থেকে কোনো টেকনিক্যাল প্রবলেম আছে, তাই। আমরা তো ক্লাস ঠিকভাবে করতেছি। স্যার যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন তার অ্যাডস আইডি কিভাবে নিব, এটাও দেখানো হবে। এগুলো তো সবই দেখানো হবে, আমি দেখাচ্ছি না জিনিসগুলো আসলে। এগুলো যদি একদিনে করতে চাই তাহলে তো একদিনে 10 ঘন্টা ক্লাস করাইতে হবে, করবেন? তা তো করা যাবে না। স্টেপ বাই স্টেপ হবে, আস্তে আস্তে করে হবে। স্টেপ বাই স্টেপ আমায় করতে দেন, সমস্যা নেই। ওকে। আমি আগে শুনতাম অ্যাড অ্যাকাউন্ট নাকি বিজনেস অ্যাকাউন্ট থেকে করা লাগে, ওটা বেশি ভালো নাকি স্যার, এটা একটু বলুন। নর্মালি একটা অ্যাড অ্যাকাউন্ট আপনি প্রথমে যেভাবে বললাম এভাবে একটা করবেন, পরে বিজনেস ম্যানেজার যখন কাজ দেখাবো সেখান থেকে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট করবেন, দুইটা অ্যাড অ্যাকাউন্ট করে রাখবেন। নিজের নাম দিয়ে নর্মাল পেজ ক্রিয়েট করলে ভালো হবে। পেজ আসলে আপনি যেভাবে করতে যাচ্ছেন সেভাবে করেন, বাট যদি ভবিষ্যতে কোনো কিছু নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, ধরেন যে আপনি একটা অনলাইন বিজনেস করার ইচ্ছা, তাহলে এখন থেকে সেভাবে প্রিপেয়ার হয়ে কাজ করেন। যদি আপনি কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সি ক্রিয়েট করতে চান, সেভাবে করেন। আচ্ছা, ডিজেবল অ্যাড অ্যাকাউন্ট সলিউশন, এটা আসলে অনেক বড় একটা বিষয়, এটা এখন এইভাবে করা যাবে না। সো মোটামুটি এগুলো হচ্ছে আপনাদের কোশ্চেন। এখন এই যে আপনাদেরকে যে অ্যাড অ্যাকাউন্টের যে প্রবলেম গুলো, কি কি করা যাবে কি কি করা যাবে না, এটার উপরে কিছু আমি লিঙ্ক দিলাম, তাই না? তো এখানে দেখেন একটু সংক্ষিপ্ত ভাবে বলি। একটা ওয়েবসাইট ছিল যেখানে খুব সুন্দরভাবে জিনিসগুলো ছিল, আচ্ছা যাই হোক, এখানে দেখেন। সো এখানে বলতেছে কি পার্সোনাল অ্যাট্রিবিউটস,
সেনসেশনাল কন্টেন্ট, কোভিড-19 রিলেটেড, ক্রিপ্টোকারেন্সি রিলেটেড, ডেটিং রিলেটেড, ড্রাগ, অ্যালকোহল, অনলাইন জুয়া, পার্সোনাল হেলথ, অ্যালকোহল, সোশ্যাল ইস্যু, এগুলো নিয়ে অ্যাড রান আপনি করতে পারবেন না ডাইরেক্টলি। এগুলোর জন্য করতে হলে আপনাকে এগুলোর নিয়ম অনুযায়ী করতে হবে। এখানে ঝামেলা আছে, এই ধরনের অ্যাড গুলো করতে গেলে আপনাকে ওদের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করতে হবে। যেমন ধরেন যে আপনি, আবার অনেক সময় আমরা অ্যাডের কন্টেন্টে এমন কিছু হেডলাইন দেই যেটার জন্য প্রবলেম দেখায়। যেমন সাপোজ আপনি কাউকে একটা চাকরি দিবেন, বা এখানে কিছু একটা লিঙ্কে ক্লিক করলে আপনি অনেক টাকা জিতে যাবেন লটারির মতো, এই ধরনের কন্টেন্ট যখন আপনি লিখে অ্যাড রান করেন সেগুলোতে প্রবলেম করে। যেমন ধরেন যে এই যে ক্রিপ্টোকারেন্সি, তো ক্রিপ্টোকারেন্সি নিয়ে ডাইরেক্টলি অ্যাড রান করা যায় না, এটার জন্য কিছু সিস্টেম আছে। সেই সিস্টেমটা আবার সব সব কান্ট্রিতে সবাইকে দেয় না। তো এখানে দেখেন কি বলছে, কনফার্ম ইউর এলিজিবিলিটি টু রান ক্রিপ্টোকারেন্সি রিলেটেড অ্যাড। তো এখানে আপনাকে এই প্রসেসটা মেনটেন করে একটা ফর্ম দিবে, সেটা মেনটেন করে আপনাকে কাজ করতে হয়। এই কারণে এই টাইপের অ্যাড গুলো করতে গেলে অনেক ঝামেলা করে। আর নর্মালি যদি আপনার অ্যাড কন্টেন্ট গুলো এটার বাইরে হয়, তাহলে আপনাকে এত টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আপনি নর্মালি অ্যাড রান করবেন, কোনো ঝামেলা হবে না। সো এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের সিস্টেম গুলো। আর অ্যাড এর রিভিউ সিস্টেম যেটা, একটা অ্যাডভার্টাইজমেন্ট যখন আমরা রান করি, সেটা আমার সবগুলো কাজ শেষে যখন পাবলিশে আমি ক্লিক করি, পাবলিশে ক্লিক করার পর সেটা কিন্তু সাথে সাথে রান হয় না, রিভিউতে যায়। ফেসবুক রিভিউ করে আপনাকে 24 ঘন্টার মধ্যে অ্যাডভার্টাইজমেন্টটা লাইভ করে দেয়, মানে রান করায় দেয়। এরপর সেটা চলতে থাকে যদি কোনো সমস্যা না থাকে। আর একটা অ্যাডভার্টাইজমেন্ট বারবার এডিট করাটা ঠিক না। বারবার এডিট ঠিক না করে আপনি ওটাকে একটু টাইম দিবেন, 3-4 দিন টাইম দিবেন, এবং দেখবেন যে সে কিরকম রেসপন্স দিচ্ছে। আচ্ছা, এখন আপনাদের যারা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করে নাই, তারা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। ফেসবুক পেজ ক্রিয়েটের A to Z ইন ডিটেলস ক্লাস নেক্সট দিনে নিয়ে নিব আমি। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য কি লাগবে জানেন? আপনি জাস্ট ফেসবুক প্রোফাইলে যাবেন। অবশ্যই অ্যাড ম্যানেজার এবং ফেসবুক পেজ রিলেটেড কাজ করার জন্য যেগুলো আপনার মানে রেগুলার যে ফেসবুক অ্যাকাউন্টগুলো আপনি ইউজ করেন সেগুলো দিয়ে করার চেষ্টা করবেন। কারণ একদম নতুন দিয়ে করলে ঝামেলা হয়। সো এই যে মেনুতে যাবেন, মেনুতে গেলেই দেখবেন এখানে গ্রুপ ক্রিয়েট করার জায়গা আছে, পেজ ক্রিয়েট করার জায়গা আছে। এখান থেকে একটা পেজ আপনি ক্রিয়েট করে নেবেন। তো পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে অনেক সময় আপনাদের একটা প্রবলেম হতে পারে। সেই প্রবলেমটা হচ্ছে কি যে টু মাচ আপনি পেজ ক্রিয়েট করে ফেলছেন, বা এখন কোনো টেকনিক্যাল এরর হচ্ছে, এরকম কিন্তু হয়। এরকম হলে কি করবেন, ফেসবুক লাইট একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা দিয়ে ট্রাই করবেন। ফেসবুক লাইট অ্যাপটা দিয়ে ট্রাই করলে হয়ে যাবে। তারপর যদি না হয়, তাহলে কি করবেন, ভিপিএন ইউজ করতে হবে। ভিপিএন ইউজ করে মোবাইল দিয়ে জাস্ট ফেসবুক পেজটা ক্রিয়েট করে আবার ভিপিএনটা অফ করে দিবেন। সো এই দুইটা প্রসেসর একটা আপনি ফলো করেন, আশা করি হয়ে যাবে। প্রথমে ফেসবুক লাইট দিয়ে ট্রাই করেন, এটা কিন্তু সবার জন্য হবে এরকম না। 80 থেকে 90% কোনো সমস্যা হবে না, বাট কিছু কিছু হয়তো বা মানুষের প্রবলেম হতে পারে, তাই আমি আগে থেকে সমাধানটা দিলাম। এখন আমি একটা হোমওয়ার্ক আপনাদেরকে দেই, তারপরে ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট সলিউশন কেন হয়, কি কিভাবে করতে হয় সেটা বলতে হবে। তো ব্যাচ নাম্বার 46, এখানে আমি একটু লিখি। ব্যাচ নাম্বার 46-এ না, আমি হোমওয়ার্ক যে গ্রুপটা আছে ওই হোমওয়ার্ক গ্রুপে আপনাদের হোমওয়ার্ক দিব। যারা যারা এখনো হোমওয়ার্ক গ্রুপে অ্যাড হননি আপনারা এখানে অ্যাড হয়ে নেবেন, ড্যাশবোর্ডে লিংক দেওয়া আছে। সো আপনাদের হোমওয়ার্কটা দিয়ে এখানে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন আপাতত। নেক্সট দিন আমি একদম A to Z প্রফেশনালি ক্রিয়েট করার সিস্টেম দেখাবো। আপাতত জাস্ট ক্রিয়েট করেন অ্যাডভার্টাইজমেন্টে কাজ করার জন্য। তারপরে হচ্ছে ক্রিয়েট এ পেজ লাইক অ্যাড, টার্গেটেড অডিয়েন্স, তাই না? অডিয়েন্স টার্গেটিং করবেন আপনারা। টার্গেটেড অডিয়েন্স কারা হবে? সাপোজ যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে,
এবং যারা হচ্ছে ফ্রিল্যান্সিং এর উপরে ইন্টারেস্টেড। বাজেট কিরকম হবে? বাজেট হচ্ছে আপনার $10 ডেইলি। আপনি ডলার টাকা যেটা হোক একটা বাজেট দেন, এটা প্রবলেম না। আচ্ছা, এরপরে হচ্ছে চেষ্টা করবেন একটা ইমেজ কন্টেন্ট নেওয়ার, ভিডিও কন্টেন্ট নিলেও সমস্যা নেই। আর প্রফেশনাল একটা ক্যাপশন দেবেন, মানে ভালো ক্যাপশন দেবেন। 6 নাম্বার হচ্ছে টেক স্ক্রিনশটস অফ এভরি স্টেপ। প্রত্যেকটা স্টেপে কি করবেন? স্ক্রিনশট নেবেন অ্যান্ড পোস্ট ইট টু দিস গ্রুপ, এই গ্রুপে পোস্ট করবেন। একটা নোট দেই, নোটটা হচ্ছে পোস্ট করার সময় অবশ্যই মেনশন ইওর স্টুডেন্ট আইডি অ্যান্ড ব্যাচ নাম্বার। লাস্ট ডেট কবে? প্র্যাকটিক্যাল ক্লাস চাচ্ছিলেন আপনাদের এবার, মানে কাজগুলো যখন করবেন অনেকগুলো প্রবলেম বের হবে। সো প্রবলেমগুলো, এই যে হোমওয়ার্ক গ্রুপ আছে সেখানে কমেন্টে একে অপরকে হেল্প করতে পারেন, অনলাইন সাপোর্টে আসতে পারেন, বা সাপোর্ট যে গ্রুপটা আছে সেখানে পোস্ট করবেন। সাবমিট বিফোর নেক্সট ক্লাস স্টার্টস। এখন এখন আপনাদের আজকে হচ্ছে পরীক্ষা, আমি নিচ্ছি। আপনারা এই অনেকে কমপ্লেন করেন না যে ক্লাস আরো বেশি করতে চাই, তো আজকে ক্লাস করেন এখন আমার সাথে। কার্ড, তাই না? কি কি ধরনের কার্ড আপনাদের দরকার? সো কার্ডের বিষয়টা এখানে আমি দেখাই আপনাদেরকে। ফেসবুক অ্যাডস কার্ড, কোন কোন কার্ড অ্যাপ্রুভ হবে আর কোন কোন কার্ড অ্যাপ্রুভ হবে না, তাই না? পুরো পৃথিবীতে যতগুলো কার্ড আছে সেই কার্ডগুলো কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত। যেমন মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড, বা যেটাকে সংক্ষিপ্তভাবে এমএক্স কার্ড বলা হয়, তাই না? এই তিনটা কার্ডই কিন্তু সব থেকে বেশি ইউজ হয়। এছাড়া অন্যান্য অনেক কার্ড আছে, বাট আমরা যদি চিন্তা করি বাংলাদেশের ক্ষেত্রে অ্যাটলিস্ট চিন্তা করেন, মাস্টার কার্ড, ভিসা কার্ড বা আমেরিকান এক্সপ্রেস কার্ডে সব থেকে বেশি চলে। আমেরিকান এক্সপ্রেস বা এমএক্স। আপনি যদি নিজের কাজ নিজে করতে চান অ্যাডভার্টাইজমেন্টের, তাহলে আপনার কার্ড লাগবে। যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন আপনার কিচ্ছু লাগবে না, ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার অ্যাক্সেস নিয়ে কাজ করবেন। তো অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে নিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই। আগে অ্যাড ম্যানেজার অ্যাক্সেস, তাই না? অনেকে এটা নিয়ে কোশ্চেন করছেন। ঠিক আছে, অ্যাড ম্যানেজার অ্যাক্সেস কিভাবে নিব? আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে আসবো সবার আগে, এরপরে অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ যাব। আমার এখানে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে, আবার এটা একটা ঝামেলা। সো যাই হোক, দেখেন, আমরা যদি এখানে অ্যাড ম্যানেজারে আসি, অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ যাই, নিচের দিকে যদি আপনি আসেন দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট রোল। এখানে আপনি অ্যাডমিন থাকবেন। এখানে যদি আপনি কাউকে অ্যাড করেন, অ্যাড পিপলে যদি আপনি ক্লিক করেন, তাহলে কি হবে? এখানে বলবে যে এন্টার এ ফ্রেন্ড নেম। তো যাকে আপনি অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস নেবেন তার সাথে আগে থেকে ফেসবুকে আপনি অ্যাড হবেন। ফেসবুকে অ্যাড হয়ে গেলে তার নামটা যদি এখানে সার্চ করেন, যেমন ধরেন আমি যদি কারো এখানে নাম সার্চ করি, সাপোজ একটা নাম সার্চ করলাম, এটা, তো শুভ আহমেদ নামে যে আছে তাকে আমি এখানে অ্যাক্সেস দেব। তো আমি কি অ্যাক্সেস দিতে পারি? অ্যাক্সেসের টাইপ তিনটা: অ্যাডমিন, অ্যাডভার্টাইজার, অ্যানালিস্ট। সব সময় আপনি যখন কাউকে অ্যাক্সেস দিবেন, অ্যাডভার্টাইজার অ্যাক্সেসটা দিবেন। অ্যাডমিন দিলে সে কিন্তু সব কাজ করতে পারবে, এতে আপনার জন্য রিস্ক হয়। সো যখন আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন, চেষ্টা করবেন অ্যাডমিন অ্যাক্সেসটা নেওয়ার জন্য। যদি না দেয়, অ্যাডভার্টাইজার অ্যাক্সেসটা নিয়ে রাখবেন। সো এখন যদি আমি এখানে কনফার্মে ক্লিক করি, তাহলে এখানে যার নাম বসাবো তার কাছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট চলে যাবে। সে এটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে আমার এই পুরো অ্যাড ম্যানেজারটা কন্ট্রোল করতে পারবে। অ্যাড ম্যানেজারের একটা আইডি থাকে, ওই আইডিটা দেখে আমাদেরকে চিনতে হয় যেটা কোন অ্যাড ম্যানেজার। সো আমরা যদি একদম উপরের দিকে খেয়াল করি এই জায়গাটাতে, এখানে দেখতে পারবেন যে একটা আইডি আসবে। যেমন দেখেন একটা আইডি,
আইডি শুধু লাস্টের অক্ষরগুলো মনে রাখবেন, যেমন লাস্টে কত 7 2 6 8। তো এখানে দেখেন আমার অনেকগুলো অ্যাড ম্যানেজার আইডি আছে, তাই না? তো আপনারা দেখতে পারবেন নেক্সট কয়েকটা ক্লাস যাক কিভাবে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সেটা। তো আপাতত এভাবে আমি অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস দিলাম। আমি দেখাবো আরো অ্যাডভান্স সিস্টেম কিভাবে অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস দেওয়া যায়, পেজে অ্যাক্সেস দেওয়া যায়। ধৈর্য ধরেন। এখন যদি আমি খেয়াল করি, কার্ড, আমার আমেরিকান এক্সপ্রেস কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এই কার্ডের যে কোনো একটা কার্ড হলেই হবে। যদি আপনি বাংলাদেশ থেকে কোনো কার্ড নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড নিতে হবে। এখন ডুয়াল কারেন্সি মানে কি, যেটা দুইটা কারেন্সি সাপোর্ট করে। আমাদের বাংলাদেশের কারেন্সি কি বিডিটি বা বাংলাদেশি টাকা, তাই না? এর সাথে আরেকটা কারেন্সি যেমন ইউএসডি ডলার। আপনি চাইলে ইউরো কারেন্সি নিতে পারেন, বাট ডলারটা যেহেতু সবাই ইউজ করে তাই বলা হচ্ছে। সো ডুয়াল কারেন্সিতে কি হয়, দুইটা কারেন্সি থাকে। সো ওই কার্ডটাকে আপনি ডলার বা বাংলাদেশি টাকায় ইউজ করতে পারেন। এখন ডুয়াল কারেন্সি কার্ড করতে গেলে আপনাকে বাধ্যতামূলকভাবে পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া হবে না। আপনার যদি পাসপোর্ট থাকে, একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারবেন। ব্যাংকে যদি বলেন যে আমার একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, এটা আমার পাসপোর্ট, ব্যাংক দিয়ে দিবে। এটার জন্য আলাদা কোনো রিকোয়ারমেন্ট নেই। যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে কি করবেন? ধরেন আপনার পাসপোর্টও নেই, আপনার ব্যাংক অ্যাকাউন্টও নেই, আপনার বয়স কম বা আপনার বয়স হয়ে গেছে বাট আপনি করেননি। সেই ক্ষেত্রে যদি আপনার ফ্যামিলি মেম্বার কেউ থাকে, আপনার বাবা মা ভাই বোন, যার ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাকে বলেন যে তার পাসপোর্টটা দিয়ে যাতে একটা ডুয়াল কারেন্সি কার্ড করে আপনাকে দিয়ে দেয়। তাহলে ওই কার্ডটা দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন। আপনার ফেসবুকের নাম আর আপনার কার্ডের নাম যে সেম হইতে হবে এরকম না, যে কোনো একজনের কার্ড ইউজ করলেই হবে। কার্ডটা আপনার হাতে থাকতে হবে এরকমও না, কার্ডের নাম্বার আর বাকি সংখ্যাগুলো এখানে দিলেই হয়ে যায়। এখন যদি আপনার পাসপোর্ট না থাকে এবং আপনার ফ্যামিলির কারো নাই, তাহলে কি করবেন? আপনাকে ইন্টারন্যাশনাল কোনো একটা কার্ড ইউজ করতে হবে। ধরেন যে দেশের বাইরে কোনো একটা রিলেটিভ থাকে আপনার, তাহলে তার কাছে আপনি যে কোনো একটা কার্ড নেন, সেটা মাস্টার কার্ড, ভিসা কার্ড, যেটা হোক না কেন, সেটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। পেপাল কার্ডও হইতে পারে। সো ইন্টারন্যাশনাল হলে আসলে ওখানে কোনো ঝামেলা নেই। জাস্ট তার কাছে আপনাকে ইনফরমেশন নিতে হবে। কি কি ইনফরমেশন নিতে হবে? সাপোজ আপনি একটা কার্ডের কথা চিন্তা করেন, যে ভিসা কার্ড। সো আমরা যদি একটা কার্ড চিন্তা করি, এটা একটা কার্ড, এই যে একটা কার্ড, এই কার্ডে কি থাকে, একটা সংখ্যা থাকে, তাই না? এরকম চারটা চারটা করে ভাগ করে 16টা সংখ্যা থাকে। তারপর একটা ভ্যালিডেশন ডেট থাকে এবং কার্ড হোল্ডারের নাম থাকে, আর পিছনে সাধারণত একটা পিন নাম্বার থাকে। এটাকে বলা হয় সিভিভি, কার্ড ভেরিফিকেশন ভ্যালু। এই সিভিভিটা অনেক সময় সামনেও থাকে, অনেক সময় পিছনেও থাকে। এক একটা কার্ডের এক এক রকম। তো এইটুকু ইনফরমেশন জাস্ট আপনার লাগবে, আপনার কাছে কার্ড লাগবে এরকম না, ইনফরমেশনটা শুধু লাগবে। তো ওটা হলেই হয়ে যাবে। এখন বাংলাদেশের কোন কার্ডগুলো আমরা ইউজ করতে পারি, কোন কার্ডগুলো ইউজ করতে পারি না। যদি আপনার কাছে পাসপোর্ট নাও থাকে, তারপরও আপনি আরেকটা কাজ করতে পারেন, পেওনিয়ার কার্ড ইউজ করতে পারেন। পেওনিয়ার কার্ডে পাসপোর্ট লাগে না। এবং পেওনিয়ার কার্ড আপনি যদি ফাইবার থেকে $100 ইনকাম করেন, তাহলে আপনি পেওনিয়ার কার্ডটা অর্ডার করতে পারবেন। তো এটা অনেক ফিউচারিস্টিক প্রসেস, এখনো আপনি এত দূরে যান নাই। আপাতত আপনি যদি করতে চান, একটা ডুয়াল কারেন্সি কার্ডে নিতে পারেন। এখন এখানে আবার ঝামেলা আছে। ঝামেলাটা কি? ভ্যাট। যদি আপনি ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করেন, আপনাকে 15% ভ্যাট দিতে হবে। যদি আপনি বাংলাদেশের লোকাল কোনো কার্ড ইউজ করেন ব্যাংকের, তাহলে আপনাকে 30% ভ্যাট দিতে হবে। যদি আপনি বিন নাম্বার ইউজ করেন, আপনার যদি বিন নাম্বার থাকে, বিন নাম্বার মানে কি, বিজনেস বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, তাহলে আপনার ভ্যাটটা 15% লেস হয়ে যাবে। মানে বাংলাদেশি কার্ড ইউজ করলে এবং বিন নাম্বার ইউজ করলে শুধু আপনাকে 15% ভ্যাট দিতে হবে। আর যদি পেওনিয়ার কার্ড হয় বা বাইরের কোনো কার্ড হয়, সেটাতে আপনার বিন নাম্বার অ্যাড করলে 0% ভ্যাট হয়ে যাবে। এখন বিন নাম্বার যদি আপনার বিজনেসে থাকে তাহলে অ্যাড করবেন, আদারওয়াইজ অ্যাড না করাটাই বেটার। অনেকে আছে ফেক বিন নাম্বার ইউজ করে, এই ক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্টগুলো রেস্ট্রিকশন হওয়ার প্রবলেম থাকে। বাট চাইলে রিস্ক নিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। বাট যদি লং টার্ম কাজ করতে চান, তাহলে রিস্ক না নেওয়াটাই ভালো। কারণ একটা অ্যাকাউন্ট অনেক আসলে কষ্ট করে গ্রো করতে হয়, থ্রেশহোল্ড ব্যালেন্স নিতে হয়। তো হুটহাট করে একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, এগুলো ভালো না।
তাহলে বিন নাম্বার এটা সবার থাকবে না। যদি আপনার ক্লায়েন্টের জন্য কোনো কাজ হয়, তার যদি বিন নাম্বার থাকে, তাহলে সেটা তার অ্যাড অ্যাকাউন্টে আপনি অ্যাড করতে পারেন। এখন এখানে একটা বিষয় আছে, যেমন ধরেন আপনার যে অ্যাড অ্যাকাউন্ট আছে, সেই অ্যাড অ্যাকাউন্টের যদি সেটিং এ যান, অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ গেলে এখান থেকে আমি একটা কাজ করি, অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ যাওয়ার আগে আপনাদের বিলিং এ একটু যাই আগে। বিলিং এ যাই। অনেকের হচ্ছে কারেন্সিটা ডলারে রাখতে চান, বা অনেকের টাকায় হয়ে যায়, তো কারেন্সিটা চেঞ্জ করার জন্য কিছু কাজ করতে হয়, সেটা দেখেন। আপনি যদি বিলিং এ যে পেমেন্ট সেটিং এ যান, তাহলে নিচের দিকে দেখতে পারবেন বিজনেস ইনফো। এখানে যদি আপনি এডিট করেন, এখানে এডিট করলে আপনি টাইম জোন, কারেন্সি, এগুলো কিসে রাখতেছেন সেটা এখানে দেখতে পারবেন। তো নতুন একটা অ্যাড অ্যাকাউন্টে কারেন্সি চেঞ্জ করার দরকার নেই কোনো, কারণ কারেন্সি চেঞ্জ করলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়। এটা আবার আরেক ঝামেলা। আপাতত যেহেতু শুরু করতেছেন, যা কিছু যেভাবে আছে থাকুক, পরবর্তীতে চেঞ্জ করেন, কয়েকটা দিন আগে কাজ করেন। তাহলে দেখলাম কি এখানে আমার ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করতে গেলে আমাকে 15% ভ্যাট দিতে হয়, ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করলে অথবা পেওনিয়ার কার্ড ইউজ করলে। পেওনিয়ার এর যখন কাজ করব, তখন আমি দেখাবো যে কিভাবে কার্ডটা অর্ডার করতে হয়। যদি আপনি লোকাল কার্ড ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে 30% ভ্যাট দিতে হবে, আর যদি বিন নাম্বার ইউজ করেন, তাহলে আপনাকে 15% ভ্যাট বাদ দিয়ে দিবে ওরা। এই বিন নাম্বারটা কোথায় অ্যাড করতে হয়? ওই একটু আগে যেখানে দেখালাম না কারেন্সি, ওখানে বিন নাম্বার অ্যাড করার জায়গা থাকে। তারপরে কি, আপনি মাস্টার কার্ড, ভিসা কার্ড, এমএক্স কার্ড কি হলো এটা দেখার বিষয় না, কার্ডটাকে ডুয়াল কারেন্সি, যদি ডুয়াল কারেন্সি হয় তাহলেই হবে। ডুয়াল কারেন্সি মানে কি, দুইটা কারেন্সি যেখানে সাপোর্ট করে, এবং এটার জন্য পাসপোর্ট লাগবে, আপনার না থাকলে ফ্যামিলি মেম্বার কারো দ্বারা করে নিতে হবে। কোন ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড করলে ভালো হয়, এরকম কোনো নির্দিষ্ট ওইভাবে বলা যায় না, বাট তারপরেও ইজি প্রসেস, যেমন সিটি ব্যাংক আছে, ইস্টার্ন ব্যাংক আছে, তারপরে আপনার আইএফআইসি ব্যাংক, এই ব্র্যাক ব্যাংক, এগুলোর আপনি প্রসেসগুলো মানে মোটামুটি ভালো, এবং তাদের কল সেন্টারও অনেক দ্রুত কাজ করে। সো সিটি ব্যাংক, ইবিএল, আইএফআইসি, ব্র্যাক ব্যাংক এগুলো নিতে পারেন। মানে এক একটা এলাকার ব্যাংকও আসলে এক এক রকম ভাবে কাজ করে। একটা ব্যাংকের এক এক শাখায় মানুষের বিহেভ এক এক রকম থাকে, তো যেটা আপনার সাথে ভালো বিহেভ করবে বা কম রিকোয়ারমেন্ট দিবে সেখানে করে নেবেন। শুধু ডুয়াল কারেন্সি কার্ডও করা যায় ব্যাংক অ্যাকাউন্ট না করে। যেমন আপনি যদি সিটি ব্যাংকে যান, আপনি বলেন যে আমার একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, আমি ব্যাংক অ্যাকাউন্ট করতে চাচ্ছি না, আপনাকে করে দিবে। বাট ওই যে বললাম, ব্যাংক বাই ব্যাংক ডিপেন্ড করে, অনেকে বলে না আমি করাবো না, অনেকে বলে আপনাকে অ্যাকাউন্ট করতেই হবে। তো অ্যাকাউন্ট যদি করতে হয় করে নেন, সমস্যা নেই। সাপোজ আপনি সিটি ব্যাংকে গেলেন, বললেন যে আমি একটা অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করলেন, এরপর বললেন যে আমাকে আমি একটা ডুয়াল কারেন্সি কার্ড করতে চাই, আপনাকে তারা ডুয়াল কারেন্সি কার্ড করে দেবে, আপনার কাছ থেকে পাসপোর্ট নেবে, এবং আপনাকে ডলার এনডোর্সমেন্ট করতে হবে। তো ডলার এনডোর্সমেন্ট মানে কি, ডলার আপনি অ্যাড করবেন, তাই না? তো ডলার এনডোর্স করতে গেলে আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে ওদের কল সেন্টারে একটা কল দিতে হয়, যে আমি এখন এত ডলার অ্যাড করতে যাচ্ছি, এবং ওই পরিমাণ ব্যালেন্স যদি আপনার অ্যাকাউন্টে থাকে, ওরা ওটা অ্যাড করে দেয়। আর বাংলাদেশের কার্ডগুলোতে সাধারণত অ্যাট এ টাইম আপনি $300 খরচ করতে পারেন। তারপর $300 খরচ শেষ হয়ে গেলে আবার আপনি $300 খরচ করতে পারবেন, এভাবে একবারে আপনি 500 খরচ করতে পারেন না। সো কার্ডের বিষয় এরকম গেল। এখন অনেকে বলতে পারবেন, সবাই কোশ্চেন করবে, স্যার আমার এটা আমার সিটি ব্যাংক ডেবিট কার্ড আছে, আমার ইস্টার্ন ব্যাংক ক্রেডিট কার্ড আছে। দেখেন, ডেবিট, ক্রেডিট, আপনার কোন কার্ড আছে এগুলো দেখার কোনো বিষয় না। ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের পার্থক্যটা কি? ডেবিট কার্ড মানে কি, আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, আপনি ওই টাকাটা ইউজ করতে পারবেন, টাকা শেষ, আপনার কার্ডের কাজও শেষ, আবার আপনাকে টাকা রিচার্জ করতে হবে, মানে প্রিপেড সিস্টেম। ক্রেডিট কি, পোস্টপেড সিস্টেম। ক্রেডিট মানে আপনি একটা ব্যাংক থেকে লোন নিচ্ছেন, সাপোজ ব্যাংক আপনাকে 1 লাখ টাকা পর্যন্ত খরচ করার পারমিশন দিচ্ছে, এটা হচ্ছে ক্রেডিট কার্ড সিস্টেম, তাই না? এরপর যখন সেই টাকাটা আপনি খরচ করতেছেন, পরে আবার আপনি ব্যাংকের কাছে পারমিশন নিচ্ছেন, বা টাকার পরিমাণ বাড়িয়ে নিচ্ছেন, বা টাকাটা শোধ করতেছেন, এরকমই তো সিস্টেমটা।
তো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কোন ব্যাংকের কার্ড, এগুলো আমার দেখার বিষয় না, আপনারও দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে কার্ডটা যদি বাংলাদেশের হয়, সেটা কি ডুয়াল কারেন্সি কিনা। এখন আপনি যদি বলেন স্যার আমার কার্ডটা ডুয়াল কারেন্সি কিনা কিভাবে বুঝবো? ডুয়াল কারেন্সি যদি না করে নেন তাহলে ডুয়াল কারেন্সি না, সহজ বিষয়। নর্মাল কার্ড আপনার, যে কোনো ডেবিট বা ক্রেডিট কার্ডকে ডুয়াল কারেন্সি করা যাবে। আর কার্ডটা মাস্টার কার্ড, ভিসা কার্ড নাকি আমেরিকান এক্সপ্রেস কার্ড, এটাও দেখার বিষয় না, একটা হলেই হইলো, শেষ। কার্ডের আর কোনো কোশ্চেনই নেই। এরপর যারা কোশ্চেন করবেন তারা আসলে কোনো কিছু বুঝেন নাই বা বোঝার চেষ্টা করেন না। এখন বলেন, কার্ড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, যে কোন কার্ড ইউজ করবো, কোন কার্ড ইউজ করতে পারবো না? যে কোনো পেজ দিয়ে হবে, কোনো সমস্যা নেই। বিন কিভাবে পাওয়া যায়? বিন আপনি বিজনেসের রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে পাবেন, আদারওয়াইজ তো পাবেন না। দেশের যারা বাইরে থাকে তারাও ডুয়াল কারেন্সি নিব। আমি তো বললাম যে দেশের বাইরে যে কোনো কার্ড দিয়ে কাজ করা যাবে, ওখানে ডুয়াল কারেন্সি নেওয়ার কিছু নেই। আচ্ছা, এখন একটা কোশ্চেন, যে আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, আমার কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, এটাও বিষয় না। আপনাকে জাস্ট বাংলাদেশের কার্ড হলে ডুয়াল কারেন্সি করে নিতে হবে, আর কিচ্ছু না। যে কোনো অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্টে আপনি করতে পারবেন। পেপাল ইউজ করা যায় না বাংলাদেশে, সারা দেশের বাইরে থাকে তারা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেকগুলো কোশ্চেন আসছে, সো আমি অ্যান্সার দিচ্ছি। আমির হামজা নামের আপনি অনেকবার একটা কোশ্চেন করছেন যে স্যার মাথায় তো কিছু ঢুকতেছে না। আপনি যতবার কোশ্চেন করছেন, এতবার কোশ্চেন না করে মাথাটাকে শান্ত রাখতে হবে, মাথাটাকে শান্ত রাখলে বুঝতে পারবেন। ক্লাসের ভিডিও দেখতে হবে। টিন সার্টিফিকেট থাকলে হবে না। টিন সার্টিফিকেট থাকলে হবে না, বিন নাম্বার থাকতে হবে, বা বিনের জন্য রেজিস্ট্রেশন থাকতে হবে। এটা না করাটাই বেটার, যদি আপনার বিজনেস খুব বড় না হয়, কারণ এগুলোতে অনেক ঝামেলা থাকে। আমার মাস্টার কার্ড আছে, বাট ডুয়াল কারেন্সি কিনা আমি জানি না। ওই যে বললাম, আপনার মাস্টার কার্ড ডুয়াল কারেন্সি কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? যদি না করে থাকেন তাহলে তো না, করতে হবে, ব্যাংকে ফোন দিলে হয়ে যাবে। আচ্ছা, পেজে কি এখন ওপেন করব নাকি পরে করলে হবে? ওই যে হোমওয়ার্ক দিছি, হোমওয়ার্ক করতে হবে। একটা এফবিআইডি দিয়ে কয়টা পেজ ক্রিয়েট করা যাবে? অনেকগুলো পারবেন, 10টা 20টা করেন না, সমস্যা কি? ওকে, অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন আছে কয়েকজনের, ঠিক আছে। লোকাল কার্ড বেশি। লোকাল কার্ড, লোকাল কার্ড বলতে ভিসা কার্ড, মাস্টার কার্ড, এটা 30% ভ্যাট। শোনেন, লোকাল কার্ড বলতে দেখেন, যখন আপনি সিটি ব্যাংক থেকে একটা কার্ড নেবেন, সিটি ব্যাংক সাধারণত আমেরিকান এক্সপ্রেস কার্ড দেয় ম্যাক্সিমাম টাইম। ভিসা কার্ডও দেয় তারা, বাট তারা আমেরিকান এক্সপ্রেস কার্ডটাই দেয়। আপনি যদি এখন ইবিএল থেকে নেন, ইবিএল কিন্তু আবার ভিসা কার্ড দেয়। আপনি যদি হচ্ছে আহ কি বলে ওটা, স্ট্যান্ডার্ড চার্টার্ড কার্ড ইউজ করেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ওরা আবার মাস্টার কার্ডও দেয়, ওদের ভিসা কার্ডও দেয়। এটা আসলে ডিপেন্ড করে যে কোন টাইপের কার্ড কোন ব্যাংক দিচ্ছে, তো ওটা কোনো ফ্যাক্টর না, একটা দিলেই হলো। মাস্টার কার্ড একটা কোম্পানি, ভিসা একটা কোম্পানি, আমেরিকান এক্সপ্রেস আলাদা কোম্পানি। এইটাই, আর কিছু না। আমরা এই জিনিসটা অনেকে বুঝি না বা বোঝার চেষ্টা করি না। আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটা বিষয় না। আপনি যদি এখন সোনালী ব্যাংকে যান, সোনালী ব্যাংক কিন্তু আপনাকে দিবে না এগুলা। সরকারি ব্যাংকে প্রসেস করতে অনেক ঝামেলা, তাই না? আপনাকে প্রাইভেট কোনো একটা ব্যাংক থেকে করতে হবে। আচ্ছা, এখন সব তো বুঝলাম, তাই না? এখন যে বিষয়টা দরকার বোঝা আমাদের, সেটা হচ্ছে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন। সেটা আমি তো একটু হালকা দেখাইছি, বাট আমার একটা স্ক্রিন লাগবে আপনাদের। যে কোনো একজন আমাকে একটু স্ক্রিন শেয়ার করেন তো, যার ফেসবুকে লগ ইন আছে এবং যার একটা কম্পিউটার আছে, ভালো ইন্টারনেট স্পিড আছে, এরকম একজন একটু স্ক্রিন শেয়ার করেন তো। আচ্ছা, নীরব হাসান নামে স্ক্রিন শেয়ার করছে। আপনি একটু দেখেন, আপনার এখানে অ্যাড ম্যানেজার আপনি চলে আসছেন। সো অ্যাড ম্যানেজার আসার পরে আপনাদের এরকম আসবে, এরপরে গেট স্টার্টেডে ক্লিক করলেই হবে। গেট স্টার্টেডে ক্লিক করেন।
এটা আপনার ফেসবুক পেজ। ওকে, সমস্যা নেই, কানেক্ট, নেক্সট করেন। আচ্ছা, একটু দাঁড়ান। পেমেন্ট মেথড যদি না থাকে সমস্যা নেই, জাস্ট স্কিপ করে দেবেন, স্কিপ করেন। আচ্ছা, এরপরে কি বলছে? এক্সপ্লোর অ্যাডস, অ্যাডস ম্যানেজারে ক্লিক করেন। ঠিক আছে, আপনার অ্যাড ম্যানেজার চলে আসছে। এখন আপনি নর্মালি কাজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আপাতত আপনার কিছু করতে হবে না, আপনি যেটা করবেন ফেসবুকে যান। ফেসবুকে যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন। যারা একদমই ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন না, তাদের জন্য দেখা দিচ্ছি জিনিসটা, নেক্সট ক্লাসে এটা আমি আবারও দেখাবো। একটা পেজ ক্রিয়েট করেন। ওই যে উপরে দেখেন 9টা ডট আছে না, 9টা ডটে ক্লিক করেন। হ্যাঁ, আপনি একটু ডান দিকে উপরে দেখেন 9টা ডট আছে, ওখানে ক্লিক করতে হবে। আপনার ওই যে মেসেঞ্জার যেখানে আছে, মেসেঞ্জারের বাম পাশে। ওকে, আপনার স্ক্রিন মেবি আটকে গেছে। আরেকজন একটু স্ক্রিন শেয়ার করেন তো, ওনার মেবি নেট সমস্যা। আরেকজন স্ক্রিন শেয়ার করেন। সবাইকে শুনতে পাচ্ছেন আমাকে? যে কোনো একজন একটু স্ক্রিন শেয়ার করেন। হুম। ফেসবুকে যান, একটা পেজ ক্রিয়েট করেন। আচ্ছা, নর্মাল প্রসেসটা দেখেন। একদম ডান দিকে 9টা ডটে ক্লিক করেন। ওই যে মেসেঞ্জার আইকনটার বাম পাশের আইকনটা। হ্যাঁ, এরপর দেখেন পেজেস আছে, পেজেস, পেজ। বাম দিকে দেখেন ক্রিয়েট পেজ। হ্যাঁ, এখন এখানে আপনি পেজ ক্রিয়েট করবেন, এইটুকু জাস্ট দেখাইলে হবে, আর এর থেকে বেশি দেখানোর দরকার নেই, নেক্সট দিনে আমি দেখাই দেবো বাকিটা। সো এখানে আপনি পেজের নাম, পেজের ক্যাটাগরি দিয়ে পেজটা ক্রিয়েট করে ফেলবেন, আর বাকিটা আমি নেক্সট দিন দেখাই দেবো। আচ্ছা, আপনাদেরকে একটা ভিডিও দিব, সেটা হচ্ছে ক্যানভা ডিজাইনের উপরে। তো অনেকে হয়তো বা গ্রাফিক ডিজাইন শিখতেছেন বা ফটোশপের কাজ জানেন, তো ক্যানভা ডিজাইনের উপরে আমি একটা ভিডিও দিব, রেকর্ডেড ভিডিও। এটা দেখে আপনারা কাভার ফটো ডিজাইন করতে পারবেন, ফেসবুকের জন্য পোস্টার ডিজাইন করতে পারবেন, এটা একদম সহজ প্রসেস। এটা আমি আজকে আপনাদেরকে রাতে দিয়ে দিব। তো এই সহজ প্রসেসে কাজ করলে আপনাদের জন্য সুবিধা হবে। আর যারা ফটোশপের কাজ পারেন বা আরো ভালো কাজ পারেন, তাদের জন্য এটা দরকার নেই। ওকে, সো এটা। আর পেজ আপনি জাস্ট ডেমো হিসেবে একটা বানান। যা মন চায়, যা ক্যাটাগরি চায় বানান না, সমস্যা কি, এত ভয় পাওয়ার কি আছে? আচ্ছা, হোমওয়ার্ক আমি দিয়ে দিছি। আপাতত জাস্ট পেজ ক্রিয়েট করলে হবে। নেক্সট দিনে পেজের কাজ করতে গেলে পুরো একটা ক্লাস লাগবে শুধু পেজের কাজ করে, এটা তো হুট করে হবে না, তাই না? আচ্ছা, আর গ্রাফিক্স ডিজাইন যে বিষয়গুলো আছে, গ্রাফিক্স ডিজাইন না আসলে একটু ক্রিটিক্যাল কাজ। প্রথম 2টা সপ্তাহ কাজ করতে একটু টাফ লাগে, বুঝছেন? সো ওই প্রথম 2টা সপ্তাহ একটু ধৈর্য নিয়ে ক্লাস করেন, দেখবেন যে আস্তে আস্তে ভালো লাগবে। আচ্ছা। আচ্ছা, এখানে শাহরিয়ার কবির নামে একজন বলছে যে আপনি ভিসা কার্ড নেওয়ার জন্য জিজ্ঞেস করলাম। আপনি সিটি ব্যাংকে যান, সেখান থেকে কার্ড নেন। ইস্টার্ন ব্যাংক নেন, এত টাকা বলবে না তো। এগুলো কিছুই বলবে না। অথবা আপনি অন্য ব্যাংকে যান, সাউথ ইস্ট ব্যাংকে যান, কিছু বলবেন না। এটা ব্যাংক বাই ব্যাংক ভ্যারি করে, এক একটা ব্যাংক এক রকম আসলে জিনিসপত্র বলে। আচ্ছা, একজন স্ক্রিন শেয়ার করছিলেন, আরেকবার করেন তো। কার্ড নেওয়ার জন্য কি ব্যাংকে লোন নিতে হবে? না, লোন কেন নিতে হবে? কিসের লোন নেবো আমরা? ডাচ বাংলা ব্যাংকে হবে কিনা, হবে, কিন্তু ডাচ বাংলা ব্যাংকের রিকোয়ারমেন্ট অনেক। ঠিক আছে।
তো ঠিক আছে, এগুলা টুকটাক যদি কোনো কোশ্চেন থাকে সাপোর্টে আসেন বা আমাদের সাপোর্ট গ্রুপটাতে পোস্ট করেন, ঠিক আছে? ওখানে করলেই মোটামুটি আপনারা সমাধান পেয়ে যাবেন। তো নেক্সট ক্লাসে আসেন, নেক্সট ক্লাসে হোমওয়ার্কটা করে তারপরে আসবেন। আর যে কোনো সমস্যায় সাপোর্ট নেবেন, ইনশাল্লাহ প্রবলেম সলভ হয়ে যাবে। আর আমি যেটা বলছিলাম যে আপনারা এগুলো কথাই বলবেন যে অগ্রণী ব্যাংকে হবে কিনা, এটাতে হবে কিনা। শোনেন, সবগুলো ব্যাংকেই হয় ম্যাক্সিমাম। এখন এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে ওই ব্যাংকে যে তাদের প্রসেসটা কি, কতটুকু সহজ বা কতটুকু কঠিন, এটাই। এখন সেটা স্টুডেন্ট অ্যাকাউন্ট হলো কিনা, সেভিং অ্যাকাউন্ট কিনা, কারেন্ট অ্যাকাউন্ট কিনা, এটাও বিষয় না। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটাও বিষয় না। মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড, এটাও বিষয় না। বিষয়টা হচ্ছে ওই ব্যাংকের রিকোয়ারমেন্টটা কি যাচ্ছে, এক একজন এক এক ভাবে চায়। ঠিক আছে। আচ্ছা। ওকে। আর যাদের অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশনে আছে, সো অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশনের প্রবলেম কিভাবে সমাধান করতে হয়, নেক্সট দিনে আমাদের কাজ হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন প্রবলেম সলভ করা এবং একটা পেজ সাকসেসফুলি ক্রিয়েট করা, এই দুইটা কাজ করা। যাদের পেজ আছে সেটা নিয়ে কাজ করেন, সমস্যা নেই। ঠিক আছে। সবাই ভালো থাকেন, নেক্সট দিন দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।